আসসালামু আলাইকুম। আজকে থেকে আমাদের মিড কোয়েশ্চেন সলভিং ক্লাস শুরু। আজকের এই ক্লাসে আমি দুইটা কোয়েশ্চেন সলভ করাবো। আমাদের প্রিভিয়াস ট্রাইমেস্টারের দুইটা কোয়েশ্চেন আজকে আমি রেখেছি সলভের জন্য। তো শুরু করা যাক। আজকে আমি স্প্রিং 25 আর ফল 24 রেখেছি। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, তো আমাদের এখানে কি দেওয়া আছে কোয়েশ্চেন 1-এ। আচ্ছা, আমি কোয়েশ্চেনগুলোকে পার্ট বাই পার্ট করে এক একটা স্লাইডে রেখেছি, যাতে প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে আমার অ্যান্সারটা থাকে। তাহলে আমার কোয়েশ্চেন বোঝাতেও ইজি হবে, আপনারাও বুঝতে পারবেন। আর অ্যান্সারগুলোর সাথে সাথে থাকলে আপনাদের হ্যাসেল হবে না যে ফার্স্টে আমি কোয়েশ্চেন দেখবো, তারপর আরও একটু দূরে গিয়ে আমি অ্যান্সার বের করবো। এটা যাতে না হয়, আপনাদেরও যাতে ইজি হয়, তাই আমি কোয়েশ্চেনের পাশাপাশি যে জায়গা রেখেছি বা কোয়েশ্চেনগুলো পার্ট বাই পার্ট রেখেছি, যাতে আপনারা ইজিলি এই লাস্ট টাইমে যত ইজি আর দ্রুত সম্ভব সব দেখতে পারেন কোয়েশ্চেন আর অ্যান্সারগুলো। ওকে, তো কোয়েশ্চেন 1-এর অনেকগুলো পার্ট আছে, বুঝতে পারলাম কীভাবে, কারণ এ দিয়ে শুরু হয়েছে অ্যান্ড দেন এর মধ্যে আবার দুইটা সাব পার্ট আছে। তো ফার্স্টে আয়ের জন্য দেখি এর আইতে কী দেওয়া আছে, যে find the range and the interquartile range of the dataset represented in the following box plot. আচ্ছা, এখানে এই বক্স প্লটের মধ্যে বক্স প্লট দিয়ে আমরা কি বুঝতেছি, যে এখানে ওরা একটা ডেটা রিপ্রেজেন্ট করতেছে এই বক্স প্লটটা। তো এখন এটার থেকে এই বক্স প্লট থেকে আমাদের কি বের করতে বলছে, আমাদের রেঞ্জ বের করতে বলছে আর ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ বের করতে বলছে। তো শুরু করা যাক। এখন আমরা যদি বলি রেঞ্জ কিভাবে বের করে, আমাদের রেঞ্জ বের করার ফর্মুলা কি ছিল, আমরা লিখি আমাদের যে হাইয়েস্ট ভ্যালু সেটা মাইনাস লোয়েস্ট ভ্যালু। ওকে, তাহলে যে আমাদের হাইয়েস্ট ভ্যালু থেকে আমাদের লোয়েস্ট ভ্যালুটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কি পাবো, আমাদের রেঞ্জ পাবো। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এই বক্স প্লট থেকে আমাদের যে হাইয়েস্ট ভ্যালুটা আর লোয়েস্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে বের করব, আমাদের এখানে 0 থেকে 4-এর মধ্যে দেখতে পারতেছি যে আমাদের কিছু একটা দেওয়া। এখন 0 থেকে 4 তো দেওয়া, এখন এইটা কি তাহলে আমাদের 0টা আমাদের লোয়েস্ট আর 4 আমাদের হাইয়েস্ট? না, আমাদের লোয়েস্ট হাইয়েস্ট আমরা কীভাবে বের করব, এই যে এই বক্স প্লটটা যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে এই যে শেষ হয়েছে, এটা আমরা কাউন্ট করব। এটা হবে আমাদের এই বক্স প্লটের স্টার্টিং পয়েন্টটা হবে যে আমাদের লোয়েস্ট ভ্যালু, আর এই এন্ডিং পয়েন্টটা হবে যে আমাদের হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে, এখন যে এই লোয়েস্ট ভ্যালুটা হাইয়েস্ট ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, আমরা এই একটা বক্স প্লট থেকে কী জানি, এটা আমাদের যে লোয়েস্ট ভ্যালু, এই ভ্যালুটা যে আমাদের Q1, এই ভ্যালুটা যে আমাদের Q2 বা মিডিয়ান যাকে বলি আমরা, আর এটা যে আমাদের Q3। ঠিক আছে, আর এটা কি, এটা যে আমাদের হাইয়েস্ট ভ্যালু। ওকে, এখন আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে। এখানে জাস্ট 0, 1 দিয়ে ভাবে করা। এখন আমাদের পয়েন্টগুলো বের করার আগে আমরা দেখি যে এখানে 0 দেওয়া, দেন মাঝখানে অনেকগুলো আমাদের ব্লক আছে বা ঘর আছে, দেন 1। এখন এটা আমরা কাউন্ট করব কিভাবে, আমরা তো জানি যে 0 থেকে 1-এর মাঝখানে আমাদের অনেকগুলো ডেটা আছে। লাইক আমরা যদি একেবারে সিম্পলিও বলি, তাহলে হবে যে 0.1, 0.2, এভাবে করতে করতে আমরা কত যাব, 0.9, দেন যে আমাদের 1-এ, তাই না? তাহলে এখন এখানে তাহলে আমরা কি করব, ডেটাগুলোকে এইভাবে ভাগ করার চেষ্টা করবো, লাইক 0.1-এ, 0.2-তে, এভাবে করলে এই যে 0 থেকে 1-এর মধ্যে এভাবে যদি আমি করি, তাহলে আমরা কয়টা ভ্যালু পাবো টোটাল, 0.1 থেকে 1 পর্যন্ত, এই যে 0 থেকে 1 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি, তাহলে আমরা কয়টা পাবো, 10টা ভ্যালু পাবো। কীভাবে, এই যে 0.1, 0.2, 0.3, এগুলো এইভাবে আমরা কয়টা পাবো, 10টা। এখন আমরা যদি এখানে বক্সগুলো কাউন্ট করি, তাহলে আমরা দেখব এখানে 10টা বক্স না, এখানে এই ছোট ছোট এই যে বক্সগুলো আছে, এখানে আমাদের টোটাল কয়টা, 20টা বক্স আছে। তো আমি তো জানি যে যে আমাদের এই যে 0 থেকে 1 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি, 0.12,
এগুলা কাউন্ট করি তাহলে আমরা 10টা ভ্যালু পাবো, বাট এখানে তো আমাদের 20টা বক্স। তাহলে আমরা কিভাবে কাউন্ট করব? আমরা কি করব, এই যে ফার্স্ট এটা তো 0 তাই না, 0-র পরে এই যে এটাকে যদি আমরা 1 বলি আর এটাকে আমরা 2, এই দুইটা ঘর সমান একটা একক ধরব। কি বললাম যে এই 1 আর 2কে আমরা হচ্ছে এক একক ধরব। এক একক বলতে কি বুঝি, যে আমাদের দুইটা ঘর মিলে, আমি যদি এখানে লিখি যে আমাদের দুইটা ঘর মিলে আমি কি করতেছি, যে একটা ঘর হিসাব করতেছি। ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে দুই ঘর সমান হচ্ছে যে এক একক, ঠিক আছে, সেই জিনিসটাই আমি এখানে জাস্ট কি করতেছি, ওই এককটা না বলে এখন ঘর কেন বলছি যাতে ইজি হয় বুঝতে। আচ্ছা, এই দুই ঘর সমান আমরা একটা ধরব। তাহলে আমরা যদি এভাবে কাউন্ট করি তাহলে কি হবে, এই দুই ঘর সমান এক, তারপর হচ্ছে এই পরের দুই ঘর সমান এক, তাহলে কি এক আর একে হচ্ছে 2, এভাবে করতে করতে আমরা এই যে এই দুইটা সমান কি ধরতে পারবো 1, বা হচ্ছে ফাইনালি আমরা বলবো হচ্ছে যে 10। আমরা যে দেখি এখানে করে 3 4 5 7 8 9 আর এই যেটা 10 হইল না আমাদের, যে আমাদের কয়টা ভ্যালু হলো এখানে টোটাল, এখন 10টা বক্স আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা হিসাব করব তাহলে আমাদের লেফটের এই যে আমাদের যে লোয়েস্ট ভ্যালু এটা কত। তাহলে দেখি এটা কোন পয়েন্টে আছে। এখানে যদি আমি আগে ফার্স্টে বক্স কাউন্ট করি তাহলে দেখবো 1 2 3 4 5 6 7 8, এই যে 8-এ এই ঘরটাতে কি আমাদের এই যে লোয়েস্ট ভ্যালুটা শুরু হয়েছে না 8-এ। তাহলে আমরা যদি এই যে 8 ধরি, ধরলাম যে 8 নাম্বার ঘরে হচ্ছে যে আমাদের লোয়েস্ট ভ্যালুটা আছে, বাট এটা কি আসলে 8 না, এটাকে আমরা কিসে এবার কনভার্ট করবো, যে 0.12 এভাবে নিব। তাই এখন আমার হচ্ছে যে দেখবো আমার ঘর আছে 8টা, এখন আমি কি বলছি, দুই ঘর সমান এক একক ধরবো। তাই আমি ঘর কয়টা পেয়েছি, আমি পেয়েছি যে 8টা ঘর। এখন 8টা ঘর তাহলে কত, দুইটা যেহেতু একটা ঘর হবে তাহলে মানে হাফ হয়ে যাবে, তাহলে 8টা ঘর হলে আমাদের কত হবে 4 মানে কি এখানে হবে আমাদের 0.4, কারণ আমাদের এটা শুরু হয়েছে কি থেকে 0 থেকে না। তাহলে আমি তো এইভাবেই কাউন্ট করবো, যে আমি এখানে 1 2 লেখার মানে কি যে 0.1 0.2 3 4 5 6 7 8 9 অ্যান্ড লাস্টে 10, তো এটা 0.10 হবে না, এটা কি হয়ে যাবে ডিরেক্ট 1। ওকে, আবারও বলতেছি এটা আমরা কিভাবে করলাম। ফার্স্টে আমরা দেখব যে এখানে আমাদের কয়টা ঘর আছে। যদি আমাদের আমাদের 0 থেকে 1-এর মধ্যে আমরা কাউন্ট করতেছি যে আমাদের লোয়েস্ট ভ্যালু কোনটা, ঠিক আছে। তো আমরা অবশ্যই বুঝতে পারতেছি ফার্স্ট অফ অল যেটা একটা 0. কিছু একটা হবে। এখন এই সামথিংয়ের মান কত হবে সেটাই হচ্ছে যে আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, এখন এখানে যদি আমরা দেখি, আমরা যদি বক্সগুলো কাউন্ট করি লাইক 1 2 3 4 এভাবে যদি বক্স কাউন্ট করি আমরা বক্স পাইতেছি 20টা, কিন্তু 0 থেকে 1-এর মধ্যে, এই 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে আমাদের কতগুলো ভ্যালু আছে টোটাল 10টা। যেভাবে 0.1 0.2 0.3 এভাবে যদি আমরা যে কাউন্ট করতে করতে যাই তাহলে আমরা কয়টা পাবো 10টা, বাট আমি এখানে টোটাল বক্স দেখতেছি কয়টা 20টা। তাহলে আমাকে এই 20টা বক্স থেকে আমাকে 10টা বক্সে কনভার্ট করতে হবে না। তাই সেই 10টা বক্স আমরা কীভাবে কনভার্ট করব, আমরা কি করব, দুইটা ঘর মানে পরপর দুইটা ঘর, লাইক এই যে একটা ঘর এই একটা ঘর, এই দুইটা ঘরকে আমি কি করব একটা ঘর ধরবো। তাহলেই তো আমি দেখতে পারতেছি যদি আমার 20টা ঘর থাকে, যদি এখানে 20টা ঘর থাকে তাহলে যদি আমি দুইটা ঘরকে একটা ঘর ধরি তাহলে টোটাল কি হয়ে যাবে, আমাদের কতটা হয়ে যাবে, 20টা ইকুয়ালস টু 10টা হয়ে যাবে, ঠিক আছে, হাফ হয়ে যাবে। যদি দুই ঘর সমান আমরা এক একক বা এক ঘর ধরি তাহলে আমার কি বক্সটা হাফ হয়ে যাচ্ছে না, এই যে হাফ। তো এভাবে করলাম, আচ্ছা ডান। তো এখন এখানে আমাদের আসলো কত, এভাবে হচ্ছে আমরা বাকি সবগুলো কাউন্ট করব, তাহলে আমাদের যতগুলো ভ্যালু আসবে এগুলো সব হাফ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে এল এর ভ্যালু কত আসলো, এল এর ভ্যালু আমি লিখি যে আমি তাহলে এখানে হচ্ছে যে আমাদের এল এর ভ্যালু হচ্ছে যে কত, এল এর ভ্যালু হচ্ছে তাহলে আমাদের 0.4। কীভাবে পেলাম আসলে আশা করি বুঝতে পেরেছি যে এটা 8 ঘর, এটাকে আমি 4 ভাগ করে দিব, সরি 2 ভাগ করে দিব, তাহলে কি হবে 0.4। ওকে ডান। এখন হচ্ছে যে আমাদের হাইয়েস্ট ভ্যালুটা কত, আচ্ছা দেখি এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের হচ্ছে কত ঘর পর্যন্ত আসতেছে। আচ্ছা এটা আমি এখানে এভাবে টান দিই,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আচ্ছা আমাদের এখানে আমরা কত পাইতেছি 14 তাহলে এটাকে যদি আবার আমরা দুই ভাগ করি তাহলে এটাকে আমি কত পাবো 7 তাহলে আমাদের এখানে টোটাল ভ্যালুটা কত হবে 3.7 তাহলে h এর ভ্যালু হবে আমাদের কত 3.7 আমি কিভাবে বুঝলাম 3.7 কারণ এই বরাবর এই হাইয়েস্ট ভ্যালুর এই দাগ বরাবর আমরা কত দেখতে পারতেছি আমাদের কতটা বক্স আছে 14টা 14কে যদি আমরা হাফ করি মানে ওই যে আবার দুই ঘর সমান যদি আমি এক ঘর ধরি বা এক একক ধরি তাহলে আমি এখানে কত পাবো 14 জায়গায় 0.7 ওকে এখন তাহলে আমাদের কি করতে হবে এখন জাস্ট আমি ফর্মুলা তো জানি আমাকে জাস্ট মান বের করতে হবে তাহলে আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 3.7 আর লোয়েস্ট হচ্ছে 0.4 তাহলে এটা যদি আমি ইয়া করি সাবট্রাকশন করি তাহলে আমার কি আসবে এখানে আমার আসবে 3.3 ওকে তাহলে আমার রেঞ্জ কত 3.3 ওকে আচ্ছা এরপর আমাদের কি বলতেছে যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে এখন আমরা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কীভাবে বের করি IQR আচ্ছা IQR হচ্ছে বের করার ফর্মুলা কি Q3 মাইনাস Q1 ওকে এখন Q3 এর ভ্যালু কত আর Q1 এর ভ্যালু কত আমি কোনটা বলেছি যে এই যে বক্সের এটা হচ্ছে যে আমাদের Q3 আর এটা হচ্ছে যে আমাদের Q1 এটা হচ্ছে যে আমাদের Q1 আর এটা হচ্ছে যে আমাদের Q3 এখন তাহলে এই দেখি এই ভ্যালুটা কত আমাদের এখানে আমি কততে পাবো এই ভ্যালুটা 1 2 আচ্ছা এখান থেকে হচ্ছে 1 2 আর 3তে ঠিক আছে আমি হচ্ছে এখানে 3তে পাবো তো আমরা তো বলেছিলাম যে দুই ঘর সমান এক একক ধরবো তাহলে এটা আমাদের কত হবে এই যে এই দুইটা আচ্ছা এই দুই ঘর সমান হয়তো কি আমাদের 1 তাহলে আমরা 1.1 পেতাম আর এই দুই ঘর সমান আমাদের হয়তো কি 2 তাহলে আমরা তখন কি পেতাম 1.2 কিন্তু এখানে কিন্তু আমি দুইটা ঘর নিতেছি না যেহেতু আমার একটা ঘরে কাজ হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা কি লিখব 1.15 ঠিক আছে 1.15 কিভাবে হলো আমি আবার বলতেছি এখানে আমি আমাদের ভ্যালু কত পেয়েছি 3 ঠিক আছে এখন আমরা তো জানি যে আমাদের এই যে দুই ঘর সমান আমরা হচ্ছে এক একক বা হচ্ছে যে এক ঘর ধরতেছি এক একক বা এক ঘর ধরতেছি ঠিক আছে তাহলে এখন আমরা ফার্স্টে আমাদের ভ্যালু তো আসছে 3 তো আমরা ফার্স্টে এক ঘরের জন্য আমরা সিম্পলি কি ধরতেছি সরি ফার্স্টে দুই ঘরের জন্য আমরা সিম্পলি ওই যে এক একক ধরতেছি কিন্তু পরের তো আর দুই ঘর নেই পরের তো আমাদের কি আছে এক ঘর তাই না তো আমি যদি আবার এই যে সেই দুই ঘরকে আমি যদি হাফ করে দিই এটা হাফ না তাহলে একের হাফ কি হয়ে যাবে 0.5 তাহলে আমরা হচ্ছে সেই একের সাথে কি করব 0.5 যোগ করে দিব তাহলে কি আসে 1.5 ওকে তাহলে আমরা হচ্ছে Q1 সমান কত পেয়েছি আমি এখানে লিখি যে আমাদের Q1 এর ভ্যালু কত 1.15 এরপরে দেখব যে আমাদের Q3 এর ভ্যালু কত দেখি আমাদের Q3 এর ভ্যালু কত Q3 আমাদের এখানে সো আমরা দেখতে পেয়েছি যে এখানে তো আমরা জানি যে এই দুই ঘর সমান হয়ে যাবে 10 বা 3 আর তাহলে এই ঘরে আমি কত পাবো 9 তাহলে এটা হয়ে যাবে আমাদের 2.9 ঠিক আছে তাহলে আমাদের Q3 এর ভ্যালু কত 2.9 আমি যদি আবারও বলি Q1 Q2 Q1 আর Q3 কিভাবে আসলো এটা এসেছে 3 নাম্বার ঘরে হচ্ছে যে আমাদের Q1 এর স্লট বা হচ্ছে Q1 আছে তাহলে এই দুই ঘর সমান যদি আমরা 1 ধরি পরের দুই ঘর সমানও তো 1 কিন্তু আমি হচ্ছে দুই ঘর পাচ্ছি না তাই আমি তো একটা ঘর পাইতেছি তাই একটা ঘর পাওয়া মানে কি আমি হচ্ছে হাফ ঘর পাচ্ছি তাহলে আমি ফার্স্টে তো এক পেয়ে গিয়েছি লাইক এই যে আমি যদি ফার্স্টে তো এক পেয়ে গিয়েছি পরে কি পেলাম আমি 0.5 পেলাম যেটা হচ্ছে আমি এক ঘর পেয়ে গেছি পরে আমি কি পেয়েছি 0.5 বা 0. আমি হচ্ছে 5 পেয়েছি এই যে 0. আচ্ছা 1 আর 0. আমি হচ্ছে 5 পেয়েছি ঠিক আছে তাহলে আমি যদি হচ্ছে এখানে আচ্ছা এটা 1.1 আচ্ছা 1.10 আমি কেন বললাম ফার্স্টে আমি তো আমার তো ছিল 1 থেকে শুরু করতে হইতো এই জিনিসটা এই যে ঘর 1 থেকে কাউন্ট করতে হইতো তাহলে আমি ফার্স্টে 1 ঘর এরপরে পয়েন্টে আমি কি পেয়েছি পয়েন্টের পরে 1 যেহেতু আমার পয়েন্ট থেকে বাকিটা শুরু হবে
তাহলে আমি এক ঘর পেয়েছি, যে এক ঘরের জন্য লিখলাম আমি 1.1। এরপরে আমি যদি হচ্ছে পরে আরও একটা ঘর পেতাম তাহলে এটা হয়ে যেত 2, কিন্তু আমরা একটা ঘর পাইনি, আমরা কি পেয়েছি ওই একটা ঘরের হাফ। তার মানে এই 1.1-এর সাথে আমার কি যুক্ত হবে, আমার 0.5 হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে, তাহলে 0.5 অ্যাড হলে আমার কি হলো এখানে 1.15। এভাবে পেয়েছি যে আমরা Q1 এর ভ্যালু। আর Q3 এর ভ্যালু আমরা কিভাবে পেয়েছি, যে এই যে এখানে তো আমি জানি যে আমার লাস্টের ভ্যালুটা হচ্ছে Q3, তো আমি এখান থেকে আর কাউন্ট করে আসলাম না, আমরা লাস্টে থেকে দেখলে বুঝতে পারবো যে এখানে হচ্ছে আমি তো বললাম এই যে এই ঘরটা আর এই ঘরটা মিলে আমাদের কি হইতো 10 বা কি বলবো আমরা 3। তাহলে কি হবে, এই যে এই ঘর আর এই ঘর মিলে আমাদের হচ্ছে 9 বলতে কি 2.9। তাহলে এই যে এখানে Q3 ইকুয়ালস টু কত আমাদের 2.9। ওকে, সো এখন আমরা যদি এটা সাবট্রাকশন করি বা IQ একটা বের করি, দেখি আমাদের হবে 2.9 থেকে 1.15। তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 1.75। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন কি ছিল, যে হোয়াট দ্য টাইপ অফ স্কিউনেস উড ইউ এক্সপেক্ট দিস সেট অফ দ্য ডেটা টু হ্যাভ। আচ্ছা, তার মানে কি, যে এই ডেটা সেট থেকে তোমার স্কিউনেসটা বের করতে বলছে, যে তোমার স্কিউনেসটা কীরকম হবে, তুমি এটা কীরকম এক্সপেক্ট করো যে তোমার এই ডেটা সেট থেকে তোমার স্কিউনেসটা কী হবে, কীরকম স্কিউনেস। ওকে, তাহলে আমরা তো নিশ্চয়ই পড়েছিলাম, মনে আছে যে এই যে ধরলাম এতটুকু। আচ্ছা, এটা দিয়ে আমি কি বুঝলাম, এটা আমার কি, এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে যে আমাদের রাইট সাইড। ঠিক আছে, এখন যখন আমরা কি বলে আমরা লেফট সাইড এত লম্বা দেখি বা লঙ্গার দেখি, তখন এটা আমাদের কি হয়ে যায়, এটা হয়ে যায় যে আমাদের লেফট স্কিউনেস বা হচ্ছে নেগেটিভলি স্কিউড আমরা যেটাকে বলি, আমরা আগের লেকচারগুলোতে পড়েছিলাম, মনে থাকার কথা আই গেস। আবার আমরা যদি দেখি যে এইভাবে যে আমার দুইটা ডেটায় এই সেটটা হচ্ছে কি দেখতে পারতেছি, আমার দুই সাইড সেম বলতে কি আমার দুই পাশেই সমান সমান ডেটা আছে, তাহলে এটাকে কি বলতাম আমরা সিমেট্রিক বলতাম। ঠিক আছে, আর যদি আমাদের আবার দেখতাম যে এই লেফট সাইডে ডেটা ছোট, মানে এখানে অল্প ডেটা আছে, দেন হচ্ছে যে এখানে ডেটাগুলো অনেক বড়, এখানে আরও বেশি ডেটা আছে, তাহলে এখানে কি হইতো যে এটা আমাদের হচ্ছে রাইট টেইলটা, এটা আমরা এই যে এই সাইডগুলোকে আমরা কি বলতাম টেইল। তাহলে যখন দেখতে পারতেছি যে আমাদের লেফট টেইলটা ছোট আর রাইট টেইলটা বড়, তার মানে কি আমাদের এটা হচ্ছে যে রাইট স্কিউনেস, বা হচ্ছে এটাকে বলতে পারি আমরা যে পজিটিভলি স্কিউড। এখন আমি যদি এখানে খেয়াল করি, আচ্ছা আমাদের Q2টা আমি এখান থেকে বের করি, তাহলে কোয়েশ্চেনের অ্যান্সার হিসাবে আমাদের বুঝতে ইজি হবে যে এখানে Q2 এর ভ্যালু কত। ওকে, Q2 হচ্ছে আমাদের এই বরাবর। ওকে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, যদি 8 হয় তাহলে এটা হবে যে আমাদের 4, তাহলে এটা হচ্ছে যে আমাদের 2.4। এখন তুমি দেখো আমাদের যদি এখানে আমি লিখে ফেলি যে Q2 এর ভ্যালু আমার কত 2.4। এখন আমি তো নর্মালি বুঝতে পারতেছি, আমি যদি আমার স্কিউনেসের হচ্ছে যদি আমার গ্রাফগুলো মনে থাকে, তাহলে আমরা ওইখান থেকে ইজিলি বলতে পারি যে আমাদের যেহেতু লেফট টেইলটা বড় আছে, তাহলে হচ্ছে তার মানে কি এটা আমাদের নেগেটিভ, লেফট যখন বড় হবে তখন সেটাকে আমরা কি বলবো যে নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, তাহলে আমি বলতে পারছি যে হ্যাঁ নেগেটিভলি স্কিউড হয়ে গেছে, বাট এটাকে তো আমার প্রুফ করতে হবে যে হ্যাঁ এটা নেগেটিভ কিভাবে হইলো। তো আমরা নেগেটিভ কীভাবে হলো এটা কীভাবে প্রুফ করব, যে আমরা বলবো এখানে আমরা Q2 এর কথাটা বলবো, এখানে Q2 আমাদের কত, Q2 হচ্ছে যে আমাদের 2.4। এখন এই 2.4 ভ্যালুটা কার কাছাকাছি আছে, মানে খুব বড় এই ভ্যালুটার থেকে একটু বড় কোন ভ্যালুটা আর কাছাকাছি কোন ভ্যালুটা। আমি যদি দেখি যে এখানে দেখি
2.4 এর কাছাকাছি কোন ভ্যালুটা আছে? আচ্ছা 1.15 আছে, 2.9 দুইটাই তো, কিন্তু খুব বেশি কাছে কোনটা আছে? বড়। কি হইতে হবে? Q2 বা মিডিয়ান থেকে বড় হইতে হবে এবং খুব কাছাকাছি ভ্যালু হইতে হবে। এখন মিডিয়ান থেকে বড় আছে আমার এই ভ্যালুটা 2.9, আর খুব কাছাকাছিও আছে আমার কি বলে যে 1.15। আচ্ছা বড় বাদ দিলাম, শুধু আমি যদি বলি যে 2.4 এর কাছাকাছি কে, 2.9 খুব কাছাকাছি না, এই দেখো ওর থেকে ওর ডিস্টেন্স অল্প একটু, ঠিক আছে। আর এই যে Q1 থেকে Q2 এর ডিস্টেন্স অনেক, কিন্তু Q2 থেকে Q ডিস্টেন্স খুব সীমিত না, খুব কম না, তার মানে কি Q2 এর কাছাকাছি কি আছে? Q3। এখন তাহলে আমরা হচ্ছে যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কীভাবে দিব? যে আমি বলবো আমি যদি এটা এখানে লিখি যে আমাদের মিডিয়ানটা যেহেতু আমি এইভাবে লিখি যে Q2 বা মিডিয়ান ইজ ক্লোজার, কার ক্লোজ বলো তো? Q3 এর ক্লোজ। তাই Q2 হচ্ছে কার ক্লোজ? Q3 এর ক্লোজ। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে বক্স প্লটে আমার হচ্ছে লেফটের কি ভ্যালুটা অনেক বেশি আর রাইটের ভ্যালুটা অনেক কম। আচ্ছা তাহলে আমাদের এটা কি হয়ে যাবে? নেগেটিভলি স্কিউড। এটা যদি আমি একেবারে খাতার অ্যান্সারের মতো বলি তাহলে কি হবে? যে মিডিয়ান Q2 is closer to Q3, which means whisker plot or box and whisker plot is longer than right. তার মানে কি আমার এই বক্স প্লটটা কিসের থেকে? এই যে লেফট সাইডে লঙ্গার দেন কি রাইটের থেকে লেফট সাইডে আমার খুব বেশি লঙ্গার। ওকে, দ্যাট ইন্ডিকেটস দ্যাট দ্য ডেটা ইজ নেগেটিভলি স্কিউড। আচ্ছা এখানে আমি যদি এটা লিখি, আমি এখানে লিখে দিই যে মিডিয়ান Q2 is, আচ্ছা আমি Q2 লিখলাম না, শুধু মিডিয়ান লিখলাম, মিডিয়ান ইজ ক্লোজার to Q3 which means শুধু প্লট লিখলাম, plot is longer than, which means the whisker plot is longer than right. তার মানে কি বোঝাইতেছে? যে এই যে এই প্লটটা সেটা কি লেফট সাইডে আমার লম্বা বা অনেক বেশি লম্বা, কিসের থেকে? রাইটের থেকে, লঙ্গার দেন রাইট। ওকে, তারপর লিখব যে দিস ইন্ডিকেটস দ্য ডেটা ইজ নেগেটিভলি স্কিউড। ওকে, তাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি আমাদের এরকম কোনো ডেটা সেট দিয়ে এক্সাম্পল কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমরা কি বলবো? যে আমাদের ডেটা সেটটা আগে আমরা এইভাবে হচ্ছে এক্সামের খাতায় এইভাবে এক্সপ্লেন করব। আর নর্মালি তোমরা দেখলে বুঝতেই পারবো যে হচ্ছে আমাদের লেফট সাইডে যেহেতু অনেক বড় লেফট টেইলটা, তাহলে হচ্ছে এটা আমাদের লঙ্গার কি বলে লেফট স্কিউড। আচ্ছা এখন আমি তোমাদের একটা কোয়েশ্চেন বলি যে ধরো লেটস সে এটা আমার একটা ডেটা সেট আমি ধরলাম। এখন এখানে হচ্ছে যে আমি তো জানি এটা Q1, এটা Q2, এটা Q3। তাহলে এখন এই Q2 এখান থেকে যদি আমি বলি যে তুমি আমাকে বলো এখান থেকে স্কিউনেস কোনটা, কি হবে? তাহলে তুমি আমাকে কি বলবা? এখন দেখো এটা Q1, আমি নর্মালি দেখে বলতে পারতেছি যে হ্যাঁ আমার রাইট টেইলটা বড়, তাহলে হচ্ছে যে এটা আমার কি হবে? পজিটিভলি স্কিউড এটা হয়ে যাবে, ঠিক আছে, পজিটিভলি স্কিউড হবে। এখন তুমি এটা এক্সামের খাতায় কিভাবে লিখবা? এক্সামের খাতায় তুমি এভাবে লিখবা যে Q2 মিডিয়ান সেম, জাস্ট একটু চেঞ্জ। তুমি লিখবা Q2 মিডিয়ান ইজ ক্লোজার
2 এখানে Q3 না, কার ক্লোজ? Q1 এর ক্লোজ কিন্তু এখন হয়ে যাবে। তাইলে ক্লোজার টু Q1 which means the plot is longer than left। এখানে কিন্তু তখন রাইট হবে না, কি হয়ে যাবে? লেফট। তার মানে কি এই যে লেফটের থেকে, এটা আমাদের লেফট সাইডের ভ্যালুগুলো না, তাই লেফট থেকে রাইটটা কি আমাদের লং, এই কথা দ্বারা আমাদের সেটাই বোঝাচ্ছে। তার মানে কি দিস ইন্ডিকেটস দ্যাট, আচ্ছা আমি দ্যাট লিখে নিই, দ্যাট দ্য ডেটা ইজ কি হবে, দ্য ডেটা ইজ পজিটিভলি স্কিউড। ওকে, বুঝতে পেরেছ? যদি আমাদের Q1টা যদি Q1 এর কাছাকাছি যদি Q2 থাকে তাহলে আমরা কি লিখবো? জাস্ট এখানে এই সেম লেখায় জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? দ্য মিডিয়ান ইজ ক্লোজার টু Q1। এখন কিন্তু আমাদের Q1, এই যে Q1 এর কাছাকাছি। এরপরে হুইচ মিনস কি, দ্য প্লট ইজ লঙ্গার দেন, এই যে লেফটের থেকে রাইটের প্লটটা আমাদের লঙ্গার, ঠিক আছে? তার মানে দিস ইন্ডিকেটস দ্যাট দ্য ডেটা সেট ইজ পজিটিভলি স্কিউড। ওকে, এখন আমাদের যদি ধরো এটা হচ্ছে যে, এটা তো দেখলাম আমরা লেফটের জন্য, এখন যদি আমাদের সেম থাকে, আচ্ছা আমি কিন্তু এখানে আচ্ছা এখানে যদি আমি ভ্যালু ধরি 1.1, আমি কিন্তু এখানে ভ্যালুগুলো ধরি নেই, আমি জাস্ট র্যান্ডামলি বলে গেছিলাম। আচ্ছা এখানেও ধরলাম যে আমার 1.1, আর এখানেও ধরো সামথিং এমন কিছুই আছে যেটা হচ্ছে কি বলে তোমার সমান। এখন হচ্ছে ধরো যে Q2 এর ভ্যালুটা আমি কি করলাম, দেখলাম হচ্ছে মাঝামাঝি দিয়ে দিলাম। এখানে হয়তো ধরো এমন কোনো পয়েন্ট আছে যে, আচ্ছা এখানে 1 পয়েন্ট ধরো, আচ্ছা এটা 1, ঠিক আছে, এটা হচ্ছে 2, Q2 এর ভ্যালু কত? 2, আর Q3 এর ভ্যালু কত? 3। তাহলে আচ্ছা আমি ক্লিয়ার করে দেখি, এখানে হচ্ছে যে আমাদের Q1 এর ভ্যালুটা থাকে, ঠিক আছে, তা আমি Q1 এর ভ্যালু কত ধরলাম? 1, Q2 এর ভ্যালু কত ধরলাম? 2, আর Q3 এর ভ্যালু কত? 3। এখন যদি এই ডেটা সেটটা দিয়ে বলে যে এটার স্কিউনেসটা কি, তাহলে তুমি কীভাবে বলবা যে এটা স্কিউনেস কি? দেখো আমি দেখতে পারতেছি যে এটা একেবারে মাঝামাঝি আছে Q2টা। কীভাবে বুঝলাম মাঝামাঝি আছে? আমি নর্মালি আমার চোখের হিসেবে দেখে বলতে পারতেছি, কিন্তু যদি আমি মানে ম্যাথামেটিক্যালি প্রুফ করতে চাই তাহলে কীভাবে দেখাবো? যে দেখো তুমি 2 থেকে তুমি 1 মাইনাস করো, তাহলে তুমি কত পাচ্ছ? 1, ঠিক আছে। আবার তুমি 3 থেকে 1 মাইনাস করলে কি পাচ্ছ? এই যে 3 থেকে 2 মাইনাস করলে কি পাচ্ছ? 1। তাহলে এখান থেকেও তুমি যত মাইনাস করলে যে ভ্যালুটা পাচ্ছ এখান থেকেও সেমই পাচ্ছ। তার মানে কি এটা তোমার এই যে মিডল বরাবর আছে না, তখন তুমি কি বলবা? যেটা হচ্ছে যে তোমার কি সিমেট্রিক্যাল, এই ডিস্ট্রিবিউশনটা তখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সিমেট্রিক্যাল, কারণ আমার দুই সাইডেই সেম। তা তুমি কি বলবো? মিডিয়ান ইজ ক্লোজার টু বোথ Q1 and Q2, দ্যাটস মিন ইট ইজ সিমেট্রিক্যাল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন দিয়ে আরও আমাদের যদি এভাবে অন্যরকম কোয়েশ্চেন আসে আমরা বের করতে পারবো, আশা করি শিখে ফেললাম। ওকে, দেন হচ্ছে যে আমাদের কি বলছে? কনস্ট্রাক্ট, আচ্ছা এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে যে আমাদের হিস্টোগ্রাম। ওকে, এটা হচ্ছে যে আমাদের হিস্টোগ্রাম। ওকে, এখানে কি বলছে? কনস্ট্রাক্ট দ্য কোরেসপন্ডিং গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর দ্য অ্যাবভ হিস্টোগ্রাম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে হচ্ছে যে আমাদের হিস্টোগ্রাম থেকে আমাদের কি বের করতে বলছে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওকে, অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য মোড অ্যান্ড দ্য অ্যারিথমেটিক মিন অফ ডিস্ট্রিবিউশন। আচ্ছা এরপর আমাদের কাজ কি? আমাদের মোড বের করতে হবে, আর হচ্ছে যে আমাদের অ্যারিথমেটিক মিন বের করতে হবে। আচ্ছা তাহলে হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে আসি কোয়েশ্চেন বি এর জন্য। এখান থেকে এই হিস্টোগ্রাম থেকে আমাদের কি বের করতে হবে? এই হিস্টোগ্রাম থেকে বের করতে হবে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের কি আঁকা লাগবে? টেবিল ড্র করা লাগবে। আমরা তো ফার্স্টের ক্লাসগুলোর দিকে দেখেছিলাম যে কিভাবে আমরা কি বলে একটা টেবিল থেকে গ্রাফ বা হিস্টোগ্রাম ড্র করি। এখন আমরা কি দেখব? যে আমাদের এই হিস্টোগ্রাম থেকে কিভাবে আমরা টেবিল ড্র করব। তাহলে সলিউশন করি, এটা হচ্ছে যে আমাদের বি এর সলিউশন। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে? আমাদের দরকার হচ্ছে যে টেবিল। আমরা টেবিলটা আঁকাই। কারণ হচ্ছে আমাদের তিনটায় দেখো 16 থেকে 18, আমরা তো হিস্টোগ্রামের নিয়ম জানি কীরকম হয়, যেটা ডেটা সেটগুলো হচ্ছে এই যে প্রথমটার দ্বিতীয় ভ্যালু আর দ্বিতীয়টার প্রথম ভ্যালু সেম হয়। তার মানে কি এখানে আমাদের ডেটা সেটটা কীভাবে আছে? এই 16 থেকে 18 এই ঘর,
আবার 18 থেকে 20, আবার হচ্ছে যে 20 থেকে 22। এই দেখো এই বক্সগুলো দেখছো। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে তাহলে আমাদের ঘর হচ্ছে 3টা। এখানে আরেকটা ঘর দিই। ওকে, তাহলে এটা থেকে আমাদের কি আসবে, এটা হচ্ছে যে আমাদের ক্লাস ইন্টারভাল, ঠিক আছে। বা হচ্ছে আমরা সিম্পলি এটাকে এজও বলতে পারি, কারণ এখানে এজ দেওয়া আছে, মানে এই ক্লাস ইন্টারভালটা কীভাবে দেওয়া আছে, এজ। তো আমি আচ্ছা এজেই লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের এজ। তারপরে এই পাশে দেখো তো উপরে এক্স, এই যে এটা হচ্ছে যে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে যে আমাদের এক্স এক্সিস। তো এক্স এক্সিস বা এখানে কি দেওয়া আছে, আমাদের এজ দেওয়া আছে, আর ওয়াই এক্সিসে আমাদের কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি। তো আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা লিখে নিব। আচ্ছা, ফ্রিকোয়েন্সিকে আমরা কী হিসাবে জানি, তো জানি ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আমাদের এফআই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিখি আমাদের এজটা কীভাবে দেওয়া আছে, 16 থেকে 18, আবার 18 থেকে 20, আর 20 থেকে 22। এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে হবে আমাদের। এখন দেখো এখানে আগের ঘরে তো আমরা দেখেছিলাম যে কি আমরা 0 থেকে 1 বের করতাম, এর মধ্যে 10টা আছে, তো হচ্ছে এভাবে 10টা করলাম, ভাগ ভাগ করে নিলাম। এখন এখানে কি আছে দেখো, এই যে আমি এই ইয়ারটা তো জুম করতে পারতেছি না, বাট এভাবে বলি তোমাদের। এখানে দেখো 5 ঘর পর পর আমাদের ডেটাগুলো দেওয়া, যে 5 ঘর পরে আমার 10, আবার 5 ঘর পরে হচ্ছে 20, আবার 5 ঘর পরে হচ্ছে আমার 30। তার মানে আমি কি বুঝতে পারতেছি, এখানে আমাদের প্রতি ঘর সমান কত, প্রতি একটা ঘর সমান আমাদের কি ধরতেছি আমরা, 2 একক। আচ্ছা, প্রতি একটা ঘর সমান সমান আমরা কি ধরতেছি, 2 একক বা 2 ঘর, যেটা বলো। একটা ঘর সমান বা একটা ব্লক সমান আমরা কি ধরতেছি, যে 2 ঘর বা 2 একক। ওকে, তার মানে কি, যখন আমাদের হচ্ছে যদি আমাদের একটা ঘর থাকে, ধরলাম লেটস সে এটার ভ্যালু 1, তাহলে আমি এটাকে কি কাউন্ট করব, এটার ভ্যালু 1 না, এটার ভ্যালু আমি কাউন্ট করব 2। তাহলে এই যেভাবে সেটা আসছে। তাহলে আমি যদি এখানে এখন ফ্রিকোয়েন্সি দেখি যে আমার এই 16-র জন্য ফ্রিকোয়েন্সি কত হবে, এখানে যদি আমি দেখি, তুমি দেখো এখানে হচ্ছে যে এটা এই বরাবর, তাহলে এখানে আমাদের কয়টা ঘর আছে, 30-এর পরে 1টা 2টা ঘর আছে। তাহলে আমি তো বললাম যে আচ্ছা 30-এর পর আমাদের কয়টা ঘর, 2টা ঘর। তাহলে কি যে 30-এর পর থেকে শুরু হবে, তো আমি কি বলেছিলাম যে একটা ঘরের সমান সমান 2 একক, তাহলে আমার ঘর কয়টা আছে, 2টাতে 2টা সমান কত হবে, 4 হবে না। যদি একটা ঘর সমান 2 হয়, তাহলে 2টা ঘর সমান কি হবে, 4। তাহলে 30-এর সাথে যদি আমি 4 যোগ করি, এখন কিন্তু পয়েন্ট হিসাবে আসবে না। কারণ কি, কারণ এখন তো ডেটাগুলো অনেক বড় বড়, লাইক 30-এর পরে 40, এখানে কিন্তু 30-এর পরে লাইক যদি 31 হইতো, এটা যদি 40 না হয়ে 31 হইতো, তখন আমরা কাউন্ট করতাম, কারণ আমাদের রেঞ্জই ছোট। 0 থেকে 1 এটা আমাদের রেঞ্জ ছোট না, কারণ আমরা নর্মালি যদি বলি যে 0 1, কিন্তু হ্যাঁ এটার মধ্যে ভাগ আছে, বাট 0 1 এটা খুবই ছোট একটা রেঞ্জ। বাট যদি আমি 30 থেকে 40 বলি, তার রেঞ্জটা কিন্তু অনেক বড়। তাহলে তখন আমরা কীভাবে ধরবো, এই যে 1 2 3, এখন 30-এর সাথে তাহলে আমরা কী যোগ করবো, 4। তাহলে এটা আমাদের কত আসবে, ফ্রিকোয়েন্সি 34। ওকে, এখন দেখবো যে আমাদের হচ্ছে 18-তে 18, তাহলে 16 থেকে 18-র জন্য আমরা ফ্রিকোয়েন্সি কত পেয়েছি, আমাদের 34। এখন দেখব 18-র মধ্যে আমাদের 20-এর হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, এই যে এই ঘরটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন আমি যদি হিসাব দেখি, তাহলে হচ্ছে এই ভ্যালুটা আসবে এই ঘরে। ওকে, তাহলে এখন হচ্ছে যে আমি এটার জন্য কাউন্ট করব, দেখি এখানে কয় ঘর আছে, 1 2 3। আচ্ছা, তার মানে 40-এর পরে 3 ঘর আছে। এখন এক ঘর সমান যদি 2 একক হয়, তাহলে এখানে 3 ঘর যেহেতু আছে, তো 3 ঘর সমান কত হবে, 6 একক। তাহলে আমরা 40-এর উপরে যেহেতু পাচ্ছি, 40 থেকে 50-এর ভিতরে, তাহলে আমি কি করব, এই 18 থেকে 20-এর জন্য আমার রেঞ্জ কি হবে, মানে সরি ফ্রিকোয়েন্সি কি হবে, এই 46 কীভাবে আসলো, আমি তো এখানে 40 থেকে দেখতেই পারছি, এই যে 40 থেকে আমি উপরে কাউন্ট করতেছি, আর 40 থেকে উপরে কয় ঘর পেলাম আমরা, 3 ঘর। তাই 3 ঘর মানে কি আমার 6 একক, তাহলে এভাবে হবে আমাদের 46। ওকে, এক্সামের সময় অবশ্যই আমরা এগুলো ভালোভাবে খেয়াল করব, কারণ এই যে 1 ঘর সমান কত একক বা 2 ঘর সমান কত একক, এগুলো আমরা খেয়াল না করলে দেখা যাবে যে আমাদের অ্যান্সার মিলতেছে না। তখন আমরা এক্সাম হলে দেখা যাবে এই অ্যান্সার তো মিলতেছে না,
তো মাথা নষ্ট হয়ে যাবে। পরে একটাতে যদি আমি ফার্স্টেরটাতেই মাথা নষ্ট করে ফেলি, পরেরগুলো আমি অ্যান্সার করতেই পারবো না। দেখা যাচ্ছে আমি পারি, কিন্তু হয় কি যে আমি অ্যান্সার করতে পরে হিমশিম খেয়ে যাচ্ছি, মাথা নষ্ট হয়ে গেছে, অ্যান্সার তো মিলতেছে না। সো এটা ভালোভাবে করতে হবে যাতে আমাদের ভুল না হয়। ভালোভাবে গ্রাফটা বা হিস্টোগ্রাম যেটাই হোক, আমাদের যেই চার্টই দেখ না কেন, আমরা যদি সেটা ভালোভাবে খেয়াল করি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে 20 থেকে 22-এর মধ্যে আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। এখন এটা যদি আমি এখান থেকে দেখি, তাহলে এই ঘরটা আসতেছে হচ্ছে আমাদের এই যে 20-এ, বরাবর আমাদের 20-এ আসতেছে। তার মানে এই ঘরে আমার ফ্রিকোয়েন্সি কত? 20। ওকে ডান। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি বা এই যে আমাদের টেবিলটা শেষ, আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের টেবিলটা শেষ। ঠিক আছে, এখন এখানে কি বলছে, আমাদের ফার্স্টের কাজ শেষ। এখন দেন বলতেছে যে আমাদের যে মোড আর অ্যারিথমেটিক মিন বের করতে। এখন দেখো এটা আমাদের কি একটা গ্রুপ ডেটা, যে 16 থেকে 18-এর মধ্যে ফ্রিকোয়েন্সি 34, আবার 18 থেকে 20-এর মধ্যে 46, 20 থেকে 22-এর মধ্যে 20। আচ্ছা এটা তো আমরা কি জানি, টোটাল ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলি, এন, বা এই দেখো এন বা সামেশন অফ এফ আই, দুইটা কিন্তু সেমই কথা। এটা কিন্তু আবার এন ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই, এটা না এন। আচ্ছা আমি তাহলে লিখে দিই এন বা সামেশন অফ এফ আই, একই কথা, দুইটাই সেম। ঠিক আছে, তো আমি এন এর ভ্যালু কি লিখলাম এখানে, কত হবে আমার, যদি আমি টোটাল কাউন্ট করি তাহলে হবে আমার 100। আচ্ছা এখন যেহেতু আমাদের গ্রুপ ডেটা দেওয়া আছে, তো গ্রুপ ডেটার ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে, মোড আর অ্যারিথমেটিক মিন বের করতে হবে, এই যে অ্যারিথমেটিক মিন। তাহলে মোড আর অ্যারিথমেটিক, এই যে গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা মোড আর অ্যারিথমেটিক মিনের হচ্ছে যে ফর্মুলা কি জানি। আগে আমরা হচ্ছে যেহেতু মোড বের করতেছি, আমি মোডের ফর্মুলাটা লিখি। এখন দেখি মোডের ফর্মুলা হচ্ছে যে আমার এল প্লাস এল প্লাস F1 নিচে F1 প্লাস F2 ইন্টু এইচ। ওকে, তো এখন আমরা কি বলেছিলাম, আমাদের যেটাই বের করতে বলুক না কেন, যেই হচ্ছে প্রবলেমই দেখ না কেন, আমরা ফার্স্টে হচ্ছে ফর্মুলাটা লিখে ফেলবো। তাহলে কি হবে যে আমাদের কি কি ভ্যালু দরকার, আমাদের এখানে কোন কোন ভ্যারিয়েবল আছে, এগুলার কোন কোন ভ্যারিয়েবলের কী মান দরকার, আমরা ইজিলি বুঝতে পারবো। সেই হিসাবে আমরা টেবিলটা ড্র করতে পারবো। এখন এখান থেকে আমি কি দেখতেছি যে আমাদের F1 দরকার, F2 দরকার, এল দরকার, এইচ দরকার। তো এটার জন্য সিম্পলি আমরা হচ্ছে যে আমাদের আর অন্য কিছু না ভাবলেও চলবে, লাইক আমাদের এই জাস্ট এইচ আর ফ্রিকোয়েন্সির এই টেবিলটা হলেই এনাফ। কিন্তু আমরা যদি অ্যারিথমেটিক মিনের কথা ভাবি, তাহলে আমাদের কি করতে হবে, অ্যারিথমেটিক মিন যদি আমরা হচ্ছে এখানে লিখি, এটা হচ্ছে আমাদের মিন বা অ্যারিথমেটিক মিন। অ্যান্ড অ্যারিথমেটিক মিনের আমাদের ফর্মুলাটা কি ছিল, গ্রুপ ডেটার ক্ষেত্রে এফআই এক্সআই বাই এন। এখন দেখো এখানে দরকার আমার এফআই এক্সআই, তাহলে এখানে কি আমার, আচ্ছা এটা হচ্ছে ধরো আমার এফআই, ঠিক আছে। এখন আমার এফআই আছে, আমার কি এক্সআই আছে, নাই এনও আছে, কিন্তু কিন্তু আমার এই যে ইয়েটা নেই, এক্সআইটা নেই। আবার সামেশন অফ এফআই এক্সআই এটাও কিন্তু নেই। তাহলে আমাদের কি করতে হবে এখন, এটার জন্য আমাদের এই টেবিলের পাশাপাশি আরও দুইটা কাজ করে নিতে হবে। কি করতে হবে, এক যে হচ্ছে আমাদের এক্সআই বের করে নিতে হবে, আর আমাদের কি দরকার, আমার হচ্ছে এফআই এক্সআই দরকার। অ্যান্ড সবগুলো এফআই এক্সআই যোগ করলে আমরা কি পাবো, সামেশন অফ, এখানে সবগুলো এফআই এক্সআই যোগ করলে আমরা কি পাবো, সামেশন অফ এফআই এক্সআই। ওকে, সো আচ্ছা এক্সআইটা কি, আমরা তো আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে এক্সআই বলতে আমরা কি বুঝি, গ্রুপ ডেটার ক্ষেত্রে এক্সআই বলতে বুঝি যে আমরা মিড পয়েন্ট। এটা সব গ্রুপ ডেটার জন্য সেম, এক্সআই বলতে আমরা কি বুঝি, মিড পয়েন্ট। ওকে, সো এখন মিড পয়েন্ট কীভাবে বের করে, এগুলোও আমরা জানি যে আমরা ফার্স্টের দুইটা ভ্যালু যোগ করব, মানে আমাদের যে গ্রুপটা দেওয়া থাকবে সেটার দুইটা ভ্যালু যোগ করে আমরা এটাকে কী করবো, 2 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এটা যদি আমরা সাম করে 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমাদের কত আসবে, 17। আবার সেম পরের গ্রুপের জন্য আমরা যোগ করে দুইটা ভ্যালু যোগ করে, এই যে প্রথমটা গ্রুপের প্রথম ভ্যালু আর শেষ ভ্যালুটা যোগ করে কি করে দিব, 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমাদের এখানে কত আসবে, 19। সেমভাবে এখানে আসবে 21। এখন কি করতে হবে, এই সিম্পলি এই যে এফআই আর এক্সআইটা হচ্ছে যে আমাদের এখানে গুণ করে দিতে হবে। তাহলে এফআই এক্সআই গুণ করলে আমাদের কি হবে, এখানে আমি লিখি ফার্স্টে 34 আর 17 যদি আমরা হচ্ছে প্রোডাক্ট করে দিই এটার, তাহলে আমাদের কি আসবে, 578। আচ্ছা এরপর যদি আমরা পরেরটাও যে 46 আর 19 যদি গুণ করি, তাহলে আমাদের কি হবে,
874। আবার যদি আমরা 20 আর 21 গুণ করি তাহলে আমাদের কি হবে 420। আচ্ছা 20 আর 21 কেন গুণ করলাম, আমাদের এফআই আর এক্সআই গুণ করতে হবে। এখন এফআই কোনটা, ফ্রিকোয়েন্সি, মনে রাখবা সবসময় এই গ্রুপ ডেটার ক্ষেত্রে এফআইটা কি আমাদের ফ্রিকোয়েন্সি, আর সব জায়গায় এফআই কি হবে, এফআইটা ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা। এটা বলতে আমরা কি বুঝি, এই এই যে আমাদের হচ্ছে ক্লাস ইন্টারভাল 16 থেকে 18, এটার মধ্যে আমাদের কতগুলো এরকম মান আছে, সেই মানটাই হচ্ছে যে আমাদের কি হবে ফ্রিকোয়েন্সি। লাইক আমি তো বলতেছি যে 16 থেকে 18-র মধ্যে ফ্রিকোয়েন্সি 34, তার মানে কি 16 থেকে 18 এই রেঞ্জের মধ্যে আমি অনেকগুলো এমন ভ্যালু পাবো। লাইক 16 পেতে পারি, বা মানে এরকম হইতে পারে যে আমি লেটসে 30টা হচ্ছে 16 পাইলাম, আর 17 পাইলাম হচ্ছে একটা, আর 18 পাইলাম হচ্ছে যে তোমার ওইটা 3টা, তাহলে আমার 34 আসতেছে না এইগুলা ক্যালকুলেট করলে। তো এইভাবে এটাই বোঝা যায় আমাদের ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে আমি যদি এটা ফ্রিকোয়েন্সি এফএক্সআই বের করি তাহলে আমাদের এখানে ভ্যালু কত আসবে, 1872। ওকে, আমরা করে ফেলছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে আমরা কি করব, যে মানগুলো বসিয়ে দিব। এই মানগুলো আমরা জাস্ট এই ফর্মুলার মধ্যে বসিয়ে দেব। আচ্ছা আমরা এই পাশে করি। আমরা মোডের সূত্র কি বলেছিলাম, আবার লিখি এখানে। মোডের সূত্র হচ্ছে যে আমাদের এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ। ওকে, তো এল এর ভ্যালু কি, আমাদের এল এর জন্য দরকার হচ্ছে, মোডের জন্য আমাদের কি বের করতে হবে, আমাদের মডেল ক্লাস। এখন মডেল ক্লাস বলতে কি বোঝায়, মডেল ক্লাস বলতে বোঝায়, আচ্ছা মোড মোড বলতে আমরা কি বুঝি, মোড মানে যেটা প্রচুরক, ঠিক আছে না, যারা মানে বেশি হচ্ছে কি নাম্বারটা বেশি আছে, যে গ্রুপে নাম্বারটা বেশি আছে আমরা সেটাই বের করে যাচ্ছি। যে আমাদের মানে এই যে ডেটা সেটটা আছে আমাদের গ্রুপ ডেটা সেট, এখানে আমাদের মোড কত মানে প্রচুরক কত, মানে কোন নাম্বারটা সব থেকে বেশি আছে সেটা আমাদের গ্রুপ থেকে বের করতে হবে, ঠিক আছে। এখন এটার জন্য আমাদের এলটা কি হচ্ছে, এলটা হচ্ছে যে আমাদের মডেল ক্লাস। তাহলে এখন মডেল ক্লাসের মানে কি বলে লোয়েস্ট ভ্যালু, যেটা যদি এখানে লিখি যে এল কি, এটাই লিখছি যে মডেল ক্লাসের, আচ্ছা লোয়েস্ট ভ্যালু অফ মডেল ক্লাস, এল হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালু অফ মডেল ক্লাস, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আচ্ছা এখানে তাহলে আমাদের লিখি আমাদের মডেল ক্লাস কোনটা ছিল, মডেল ক্লাস আমরা কিভাবে বের করব, যেই ফ্রিকোয়েন্সিতে মানে যে আমাদের এই গ্রুপ ডেটার মধ্যে যেটা সব থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেটাই হবে যে আমাদের মডেল ক্লাস। তার মানে কি, এই যে 18 থেকে 20 এই ডেটা সেটের মধ্যে আমরা কি পাবো, আমাদের যে মোডটা সেটা পাবো, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা কি দেখবো, আমাদের মডেল ক্লাস বের করতে হবে। মডেল ক্লাসটা কিভাবে বের করব, আমাদের 46 দেখবো যে কোন ফ্রিকোয়েন্সিটা, এটার মধ্যে যে আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত, আমাদের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে 46। তাহলে আমাদের মডেল ক্লাস কত হবে, এই যে 18 থেকে 20, এটা হ্যাঁ এই যে 46 কোন গ্রুপে আছে, 18 থেকে 20 এই গ্রুপে। তা আমাদের হচ্ছে মডেল ক্লাস কোনটা, 18 থেকে 20। দেখি আমাদের মডেল ক্লাস হচ্ছে যে 18 থেকে 20। এখন 18 থেকে 20-এর মধ্যে এখন লোয়েস্ট ভ্যালু কোনটা, 18টা না, তাহলে এল এর ভ্যালু কত হবে 18। আচ্ছা f1 কি, f1 কীভাবে বের করব, আমি যদি দেখি f1 বলতে কি বোঝায়, f1 হচ্ছে যে আমাদের এই যে আমাদের মডেল ক্লাস কত 46-এর, এটা না, তো মডেল ক্লাসের যে আমার ফ্রিকোয়েন্সিটা আছে তার সাথে আমার প্রি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সির বিয়োগ, তার মানে কি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 46, এখন প্রি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত আমাদের 34। প্রি মডেল ক্লাস বলতে কি বোঝায়, মডেল ক্লাসের আগের গ্রুপটা সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি এই যে 34। তাহলে আমরা কি লিখবো 46 মাইনাস 34, এটা হচ্ছে আমার মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে আমাদের প্রি মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি, এই দুইটার সাবট্রাকশন বা বিয়োগফল আমাদের কি হবে f1। দেন f2 আমাদের কি হবে, মডেল ক্লাস এবং তার পোস্ট মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সির ডিফারেন্স। তাহলে আমাদের মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 46, অ্যান্ড পোস্ট মডেল ক্লাস কোনটা, মডেল ক্লাসের পরে যেটা সেটা, তাহলে পোস্ট মডেল ক্লাস হচ্ছে যে 20, যে 20 থেকে 22, এখন সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 20। তাহলে f2 আমাদের কি, মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি মাইনাস
তারপরের ক্লাসের বা পোস্ট মডেল ক্লাসের ফ্রিকোয়েন্সি তাহলে কত ছিল 20। এখন যদি তাহলে আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি হবে যে 46 থেকে 34 বাদ দিলে আমাদের কত হয় 12, আর 46 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে আমার কি হবে 26। ওকে, এখন আমাদের কি দরকার আর হচ্ছে যে আমাদের এইচই আমাদের ক্লাস উইথ, মানে আমাদের ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কত 16 থেকে 18, তাহলে এখানে আমাদের ডিফারেন্স কত 2। ঠিক আছে, মানে আমরা 2 ঘর পর যাচ্ছি না, সো হচ্ছে এখানে আমাদের ক্লাস উইথ হচ্ছে 2, 16 থেকে 18। তুমি সিম্পলি যদি বের করো যে 18 - 16 তাহলে কত আসতেছে 2, তাহলে আমাদের ক্লাস উইথ কত এখানে 2। ওকে, এখন যে সিম্পলি আমরা মানগুলো বসাই দিব যে এল এর ভ্যালু হচ্ছে 18, f1 এর ভ্যালু হচ্ছে আমাদের 12, দেন 12 + 26 দেন হচ্ছে আমাদের 2। এখন যদি আমরা টোটাল ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার কত আসবে 18.75, তাহলে আমাদের মোট কত আমরা পাচ্ছি 18.75। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কি বের করতে বলছে আমাদের অ্যারিথমেটিক মিন। আমি যদি মিন বের করি, মিন বের করার আমাদের ফর্মুলা কি ছিল, আমাদের হচ্ছে সামেশন অফ fi xi আর n। এখন আমাদের সামেশন অফ fi xi এর ভ্যালু কত, এই যে আমরা এখানে বের করেছি যে 1872। ওকে, 1872, আর n এর আমাদের n বলতে কি বোঝায় টোটাল ফ্রিকোয়েন্সি, আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি কত এখানে এই যে 100, তাহলে আমরা লিখে দিলাম এখানে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 100। ওকে, তাহলে এখন যদি এটাকে আমরা হচ্ছে ডিভাইড করি তাহলে আমি কত পাবো 18.72, তাহলে আমাদের মোড কত, মোড মানে কি প্রচুরক, তার মানে ওই গ্রুপে দেখো আমরা মোড বেছে আমরা কি বললাম যে আমাদের মডেল ক্লাস ছিল 18 থেকে 24, তার মানে কি এই গ্রুপেই আমরা কোনো একটা হচ্ছে আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি মানে কি বলে আমাদের মোডটা পাবো, মানে প্রচুরক যেটা সব থেকে বেশি আছে, তাহলে সব থেকে বেশি আছে কি 18.75 আমরা পেয়েছি, মোড আমাদের বের করা শেষ। আর মিন কীভাবে বের করবো আমরা, সামেশন অফ fi xi বাই n, এটার থেকে আমরা এই যে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, আমাদের মিন কত আসলো 18.72। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন সিতে কি বলছে যে ইফ দ্য সেকেন্ড অ্যান্ড fourth central moment of a distribution is 3 and 27 respectively, find the kurtosis and hence state the shape of the distribution। মানে আমাদের হচ্ছে ওকে, আমি এখানে যদি লিখি সলিউশন সি এর যদি আমি লিখি আমাকে কি বলছে, আমার হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন, সেকেন্ড সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনের আমার ভ্যালু কত, আমার ভ্যালু হচ্ছে যে ধরলাম যে 3 বললো, অ্যান্ড আমার ফোর্থের জন্য কত, ফোর্থের জন্য হচ্ছে আমার 27। ঠিক আছে, এখন তোমাকে কী বের করতে বলছে, এখান থেকে কুর্টোসিস বের করতে বলছে। তো আমাদের আচ্ছা সেকেন্ড সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন এটাকে যে আমরা বের করবে কীভাবে, এটা কী দ্বারা আমরা প্রকাশ করি, এটা আমরা মোমেন্টের মধ্যে দেখেছিলাম যে এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে যে মিউ দিয়ে, মিউ টু কেন, এই যে এটা হচ্ছে যে সেকেন্ড, এটার জন্য হচ্ছে মিউ 2, আর ফোর্থটা আমরা কীভাবে লিখবো মিউ 4। ওকে, তাহলে মিউ 2 = কত 3, আর মিউ 4 = কত 27। এখন আমাদের কি বের করতে বলছে, আমাদের কুর্টোসিস বের করতে বলছে। যদি আমরা এখানে লিখি কুর্টোসিস কীভাবে বের করে, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে বিটা দিয়ে। ঠিক আছে, এখন এটার ফর্মুলাটা কি, আমাদের কুর্টোসিসের ফর্মুলা কি, এই যে মিউ 4 ডিভাইডেড বাই মিউ 2 আর উপরে স্কোয়ার। এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে, এটা অনেক সময় হয় কি যে আমরা জাস্ট ভাবি হয়তো মিউ স্কোয়ার বা হচ্ছে জাস্ট মিউ 2, ঠিক আছে, কিন্তু এটা আসলে কি মিউ 2 স্কোয়ার, মানে মিউ 2 এর যে ভ্যালুটা আসবে সেটা স্কোয়ার। তাহলে যদি আমরা এখানে ভ্যালুগুলো ইনসার্ট করি তাহলে কী হবে, মিউ 4 এর ভ্যালু কত 27, মিউ 3 এর ভ্যালু কত 2 এর ভ্যালু কত 3, আর 3 এর উপর একটা স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, তাহলে কি আসবে 27/3 এর স্কোয়ার করলে কত আসে 9। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা যদি দেখি এটা ডিভাইড করলে আমাদের অ্যান্সার কি আসে 3। এখন আমাকে কি বলছে,
হেন্স স্টেট দ্য শেপ অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফাইনালি আমাকে কি বলছে এই শেপের যে এই ডিস্ট্রিবিউশনের যে শেপটা হবে সেটাকে আমাকে বের করতে বলছে বা এখানে দেখাই দিতে বলছে। তো আমরা কি জানতাম আমাদের কুর্টোসিস বের করার জন্য 3টা কন্ডিশন ছিল না? সেই 3টা কন্ডিশন আমাদের কি ছিল, যে যদি আমার বিটার মানটা 3 থেকে বড় হয় তাহলে সেটা কি হয়ে যাবে, লেপ্টোকুর্টিক। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বিটার এই ভ্যালুটা যদি ইকুয়ালস টু 3 আসে তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, মেসোকুর্টিক। ওকে, আর যদি বিটার ভ্যালুটা আমার কি হয় 3 থেকে ছোট হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের কি, প্লাটিকুর্টিক। ওকে, তো এখন আমাদের এখানে বিটার ভ্যালুটা কত, 3। এই যে আমাদের বিটার ভ্যালুটা 3, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে, এটা আমাদের স্টেটটা কি হবে, এটা হয়ে যাবে যে আমাদের মেসোকুর্টিক। এখন এটা যদি আমাদের ড্র করে দেখাই তাহলে আমাদের এটা কি হবে, মেসোকুর্টিক। আচ্ছা, আমি 3টা একসাথে দেখাই তাহলে হয়তো বুঝতে ইজি হবে। যে আমাদের যদি বলে লেপ্টোকুর্টিক, আমাদের লেপ্টোকুর্টিক কি হবে দেখো, ধরলাম এটা হচ্ছে যে সব থেকে হাইস্ট, আমাদের বিটার ভ্যালুটা 3 থেকেও বড়, লেপ্টোকুর্টিক। এরপর আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে যে মেসোকুর্টিককে আমরা বলতে কি বলতেছি, মিডিয়ামে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেসোকুর্টিক বা বরাবর 3। আর যদি আমাকে বলতো যে হচ্ছে প্লাটিকুর্টিক তাহলে আমি কি বের করতাম, আরও ছোট। আচ্ছা, মেসোকুর্টিকটা আমার কি হবে, এই যে এখানে, আর আমার প্লাটিকুর্টিকটা কি হয়ে যাবে, আরও ছোট, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি, এটা আমাদের মেসোকুর্টিক। তাহলে এক্সামে যদি আসে তাহলে 3টে ড্র করতে হবে না, তুমি সিম্পলি কি করবা, এই যে এই 2টার দরকার নেই, তুমি জাস্ট হচ্ছে মিডলে একটু দেখাই দিবা যে হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের মেসোকুর্টিক। ওকে, ডান। আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। এখানে হচ্ছে যে আমাদের বলছে আচ্ছা, আমাদের এখন হচ্ছে যে কোয়েশ্চেন 2 হচ্ছে যে ডিসকাস দ্য স্ট্রেংথ অফ কোরিলেশন ফ্রম দ্য ফলোইং পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট। তার মানে এখানে জাস্ট হচ্ছে তোমাকে ভ্যালু বলে দিছে, এখন তোমাকে বলতে হবে যে এইগুলা কোরিলেশনটা কীরকম, এটা স্ট্রং, পজিটিভ, উইক নাকি ফেয়ারলি, সেটা বলতে হবে। এখন এখানে হচ্ছে আমি দেখাই আর আচ্ছা, এখানে কি আমাদের আই এর ফার্স্ট এটা কি ছিল 0.35, আচ্ছা 0.35। তাহলে এটা কি, আমাদের তো নিশ্চয়ই মনে আছে যে আর ইকুয়ালস যখন মানে 0.35, এটা আমাদের কখন হবে, আর এর ভ্যালুটা যখন 0.7 থেকে এই যে আমাদের কিন্তু কোরিলেশনের একটা কোএফিসিয়েন্ট কোরিলেশনের জন্য একটা বড় আর এর একটা কি বলে মানে একটা সেট আছে, যেখান থেকে হচ্ছে আমরা যে আর এর ভ্যালুগুলা কোনটা মানে কি হলে আমাদের কোরিলেশনটা কেমন হবে সেটা জানতে পারি। সেখানে অনেকগুলা মান দিয়ে আমাদের আর এর মানে কমেন্টগুলো করে দেওয়া আছে কখন আমাদের কোন রিলেশন আসবে। ওকে, আমাদের ভ্যালুটা যখন 0.7 থেকে বড় কি বলে 0.7 বা তার থেকে বড় আসবে আর এর ভ্যালুটা, লিমিট কতটুকু 1, যে আমার ভ্যালুটা যখন 0.7 বা তার থেকে বড় এবং 1 থেকে ছোট তখন আমাদের সেটা কি ছিল, তখন ছিল সেটা ছিল আমাদের স্ট্রংলি পজিটিভ কোরিলেশন। ওকে, এরপরে আমাদের কি ছিল, আমাদের ভ্যালুটা যদি 0.4 থেকে বড় বা 0.4 বা 0.4 থেকে বড় এবং
0.7 থেকে ছোট হতো, তার মানে কি এখানে আমরা কতটুকু পর্যন্ত এক্সিস্ট করতেছে, 0.69 পর্যন্ত এক্সিস্ট করতেছে। আর এখানের ভ্যালুটা কত আমার 0.4। এখানেও কিন্তু সেম, যে 0.7 থেকে এক্সিস্ট করতেছে আর 0.9 এসে শেষ হইতেছে, 9 বা আরও যত থাকুক, ঠিক আছে। তখন আমার কি হইতো, স্ট্রংলি যে পজিটিভ কোরিলেশন। আর যখন আমার 1 হয়ে যেত, লাইক এই যে 1, তখন আমাকে এটা কি বলতাম, যে পারফেক্ট, আচ্ছা এটা পরে লিখতেছি, পারফেক্ট কোরিলেশন। আচ্ছা দেখো এখন কি এটা আসছে, তারপরে আমার আর এর ভ্যালুটা যদি 0 থেকে 0.4 এর মধ্যে আসতো, আচ্ছা এটা তো বললাম না, 0.4 বা 0.4 থেকে বড় এবং 0.7 থেকে ছোট আসতো, তাহলে আমরা এটাকে কি বলতাম, ফেয়ারলি পজিটিভ কোরিলেশন, ঠিক আছে। এখন আমার ভ্যালুটা যদি 0 থেকে বড় হয় এবং 0.4 থেকে ছোট হয়, তাহলে আমরা এটাকে কি বলবো, উইক বা উইকলি পজিটিভ কোরিলেশন। ওকে, তো এখন তুমি দেখো, আর আমাদের ভ্যালুটা যদি, আর এর ভ্যালুটা যদি একেবারে -1 হইতো, তাহলে আমরা এটাকে কি বলতাম, পারফেক্ট। কিন্তু এটা পারফেক্ট ভ্যালু, ঠিক আছে, তাহলে কি বলতাম, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আবার যদি আর এর ভ্যালুটা আমার +1 হইতো, তাহলে আমি কি বলতাম, যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। ওকে, তো তুমি দেখো এখানে আমার ভ্যালুটা কত আসছে, 0.35। এখন এটা আমি কোথায়, মানে কই পাচ্ছি, 0. এখানে কি 0 থেকে শুরু, আর 0.99 হইলে 0.39 হলে আমি কি পাবো, এটা উইকলি পজিটিভ। এখন দেখো এই রেঞ্জটার মধ্যে আমার 0.35 এক্সিস্ট করতেছে না, তাহলে কি হবে, এই দেখো আমাদের আর এই ভ্যালুটার জন্য আমাদের কমেন্ট কি আসবে, বা হচ্ছে এটাকে আমরা কিভাবে বলবো, এটা হচ্ছে যে উইকলি পজিটিভ কোরিলেশন। ওকে, দেন আমাদের আর একটা ছিল, আর এর ভ্যালু -1 ছিল। যদি আর এর ভ্যালু -1 থাকে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, দেখো আর এর ভ্যালু যদি একেবারে -1 থাকে, তাহলে এটাকে আমরা বলবো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আশা করি বুঝতে পেরেছো। আমাদের যদি আমরা হচ্ছে আর এর এই মানে ভ্যালুগুলোর জন্য, যদি হচ্ছে বিভিন্ন ভ্যালুগুলোর জন্য আমরা এই কমেন্টগুলো জানি, বা কোনটার সময় কোন রিলেশনটা হবে সেটা যদি আমরা জানি, ইজিলি আমরা হচ্ছে এক্সামের খাতায় লিখে ফেলতে পারবো। তো আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা আর এর ভ্যালুগুলো একবার দেখবে। অ্যাটলিস্ট তোমরা যদি প্লাসের ভ্যালুগুলো দেখে যাও, যে আমার হচ্ছে এই রেঞ্জটা দেখে যাও প্লাসের জন্য, তাহলে নেগেটিভের জন্য বের করতে পারবা। সেম, তোমার জাস্ট একটু ডিরেকশনটা চেঞ্জ হবে, এই সেম মানগুলোই কিন্তু এই 0.7 থেকে 1-এর মধ্যে এক্সিস্ট করবে। নেগেটিভের জন্য 0.4 থেকে 7-এর মধ্যে এক্সিস্ট করবে, সেম জিনিস। যখন নেগেটিভ হয়ে যাবে তখন কি বলবো তুমি, স্ট্রংলি নেগেটিভ কোরিলেশন, ফেয়ারলি নেগেটিভ কোরিলেশন, উইকলি নেগেটিভ কোরিলেশন, দেন এই যে পারফেক্ট নেগেটিভ, ঠিক আছে। তো প্লাসেরগুলো তুমি যদি হচ্ছে মানে ভালোভাবে দেখে যাও, তাহলে তুমি নেগেটিভগুলোও পড়তে পারবা। তাও আমি বলবো দুইটাই তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে পড়ে যাবে। যদি তোমার দুইটা মনে রাখতে খুবই কষ্ট হয়, সিম্পলি প্লাসেরটা মনে রাখবে, তাহলে দেখবা যে নেগেটিভেরটাও সেম, একটার সাথে আরেকটা কানেক্ট করে পড়ার চেষ্টা করবে, তাহলে ইজিলি তোমাদের মনে থাকবে, ভুলে যাওয়ার চান্স কম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের 2 নম্বর কোয়েশ্চেন কি ছিল, যে কোম্পানি ওয়ান্টস টু অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ আওয়ার্স studied X and the score obtained in the test Y by 6 students. The data collected are as follows. তার মানে কি বলবো এখানে, যে এখানে একটা হচ্ছে কোম্পানি, তারা হচ্ছে মানে অ্যানালাইজ করতেছে কি, রিলেশনশিপ বিটুইন তোমার আওয়ার স্টাডিড আর হচ্ছে যে স্কোর অবটেইনড ইন দ্য টেস্ট স্টাডিড। আচ্ছা, আওয়ার স্টাডিড আমাদের কত ছিল, আমার ছিল X, এটাকে আমরা X ধরতেছি। তার মানে কি আমরা কতক্ষণ পড়েছি, আওয়ার অফ স্টাডিজ,
আওয়ার অফ স্টাডিজ আমাদের কত, এক্স, এটাকে আমরা এক্স ধরতেছি। আর আমাদের যে স্কোর, যে একটা স্টুডেন্ট কত ঘন্টা পড়লে সে কত মার্ক পায় এক্সামে, এইটার একটা রিলেশনশিপ তারা হচ্ছে বের করতে চাচ্ছে। ঠিক আছে, তো আমার এখানে কি দেওয়া আছে, এটাই হচ্ছে এই জন্য আমার কি দেওয়া আছে, যে আওয়ার অফ স্টাডিজ, যে সে কতক্ষণ হচ্ছে যে তার পড়ার সময় ছিল, এটা হচ্ছে আমাদের ঘন্টায় দেওয়া আছে। আর টেস্ট স্কোর, তার টেস্ট স্কোর কত, যে 2 ঘন্টা পড়লে সে কত পাচ্ছে, 65, 8 ঘন্টা পড়লে সে পাচ্ছে 85, অ্যান্ড 10 ঘন্টা পড়লে সে পাচ্ছে 95। এখন কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কোএফিশিয়েন্ট কোরিলেশন আর অ্যান্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট। তার মানে কি, আর এর ভ্যালুটা বের করতে হবে অ্যান্ড সেটার রেজাল্টটা আমাদের বলতে হবে। ওকে, তারপরে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি, যে ইউজিং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লিনিয়ার রিগ্রেশন লাইন ইন ফর্ম অফ y ইকুয়ালস টু dx। ওকে, অ্যান্ড লাস্টলি আমাদের আছে যে এস্টিমেট দ্য এক্সপেক্টেড স্কোর অফ আ স্টুডেন্ট হু স্টাডি 6 আওয়ার ইউজিং দ্য রিগ্রেশন মডেল। ওকে, তাহলে হচ্ছে ফার্স্টে আমাদের কি করতে হবে, যে এখান থেকে কোএফিশিয়েন্ট কোরিলেশনের জন্য আমাদের দেখি, সেখানে যদি আমি হচ্ছে এটা নিয়ে নিই। আচ্ছা, এখানে ফার্স্টে ছিল যে আমাদের কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করার কথা ছিল। তাহলে আমরা আগে আমাদের ফর্মুলাটা লিখে নিব, যে আমাদের কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করার হচ্ছে যে ফর্মুলাটা কি ছিল। আমাদের হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্টকে আমরা কিভাবে প্রকাশ করি, আর এক্স ওয়াই। তাহলে এটার ফর্মুলা হচ্ছে যে আমাদের n summation of xy minus summation of x summation of y, then root over n summation of x square minus summation of x whole square, summation of y square minus summation of y whole square. ওকে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারতেছি, যে আমাদের কি কি দরকার। আমার এখান থেকে দরকার হচ্ছে যে এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই দরকার, সামেশন অফ এক্স দরকার, সামেশন অফ ওয়াই দরকার, ঠিক আছে। আর হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দরকার, বাট আমাদের জাস্ট কিন্তু এক্স আর ওয়াই দেওয়া, তার মানে কি স্টাডিজ আওয়ার অফ স্টাডিজ দেওয়া, আর হচ্ছে যে টেস্ট স্কোর ওয়াই এতটুকু দেওয়া। তাহলে আমাদের এখান থেকে আমরা বাকিগুলো বের করে নিই। তাহলে আমরা কি দরকার, আমাদের একটা টেবিল ড্র করা। তাহলে হচ্ছে যে আমরা একটা টেবিল ড্র করি, যেখানে আমরা এই সবগুলো ভ্যালু একসাথে পাবো। তাহলে এটা হবে আমাদের এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই। তাহলে দেখি আমরা ভ্যালুগুলো বসিয়ে নিই।
ওকে, তাহলে এখন ফার্স্টে আমাদের কী করতে হবে, এক্স এর স্কোয়ারগুলো বের করতে হবে। তাহলে দেখি 2 এর স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, 5 এর স্কোয়ার 25, 8 এর 64, 9 এর কত 81 আর 10 এর 100। ওকে ডান। এখন হচ্ছে যে আমাদের কী করতে হবে, y এর স্কোয়ারগুলো বের করতে হবে। তাহলে 65 এর স্কোয়ার করলে আমরা কী পাবো, 4225। দেন হচ্ছে আমি যদি বের করি হচ্ছে যে 70 স্কোয়ার, তাহলে আমি কত পাবো, 900। এভাবে হচ্ছে আমি বাকিগুলোর সবগুলোর স্কোয়ার বের করে নিব। ওকে, মানে সব ওয়াইয়ের যে স্কোয়ারগুলো সেগুলো। দেন আমার কাছে কী হবে যে এক্স আর ওয়াইয়ের গুণ করা, এক্স আর ওয়াই, এই যে 2 × 65, তাহলে কত হবে আমাদের 70, সরি 2 × 65 আমাদের গুণ করতে হবে। তাহলে আমি কত পাবো এখানে 130। ওকে, তারপর আমাদের 3 × 70, তাহলে আমি এখানে কত পাবো 210। আর এভাবে হচ্ছে আমি বাকিগুলো গুণ করে নিব। আমি অ্যান্সারগুলো লিখছি। এখন আমাদের কি দরকার, এই সবগুলোর সামেশন দরকার। ঠিক আছে, এখানে হচ্ছে যে সামেশনগুলো লিখে নিব। সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স বলতে কি বোঝায়, আমি এগুলো সিম্পলি যোগ করতে থাকবো যে আমাদের যোগ করলে কত আসে, 2 + 3 5, 5 5 10, 10 এর 8 কত হবে 18, 18 আর হচ্ছে 9 হবে কত 27, 27 আর 10 কত 37। ওকে, সামেশন অফ ওয়াই, এভাবে হচ্ছে সবগুলোর যোগ আমি মানে হচ্ছে সাম করে নিব বা যোগ করে নিব। তাহলে ওয়াই কত পাবো আমি 488। দেন সামেশন অফ এক্স স্কোয়ার করলে কত পাবো 283। সামেশন অফ ওয়াই স্কোয়ারে কত পাবো আমি 40604। অ্যান্ড সামেশন অফ এক্স ওয়াই করলে কত পাবো, সামেশন অফ এক্স ওয়াইতে পাবো আমি 3230। ওকে, এখন আমি কি করব, সিম্পলি এখানে হচ্ছে জাস্ট ভ্যালুগুলো আমাদের ইনসার্ট করে দিব। আর এন এর ভ্যালু আমাদের কত, এখানে হচ্ছে আমাদের এই দেখো এখানে বলেই দেওয়া ছিল যে 6 স্টুডেন্টস, টেস্ট বাই 6 স্টুডেন্টস, 6 জন স্টুডেন্টের হচ্ছে না জন্য টেস্ট করা হচ্ছে, মানে 6 জন স্টুডেন্টকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। আচ্ছা, তারপরে 6, তারপরে সামেশন অফ এক্স এর ভ্যালু কত আমাদের 3230। দেন সামেশন অফ এক্স কত 37, and সামেশন অফ ওয়াই কত আমাদের 488। ওকে, দেন হচ্ছে যে আমাদের বাকি ভ্যালুগুলো আমাদের ইনসার্ট করতে হবে। আবার এন এর ভ্যালু 9, সামেশন অফ এক্স স্কোয়ার। আচ্ছা, এটা কিন্তু সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স স্কোয়ারের ভ্যালু কত আমাদের 283। ওকে, সামেশন অফ এক্স স্কোয়ার আমাদের ভ্যালু কত 283। দেন আমাদের এটা কিন্তু সামেশন এক্স হোল স্কোয়ার, তার মানে কি সামেশন এক্সের ভ্যালুটা বসাবো অ্যান্ড দেন আমরা সেটার স্কোয়ার করব। এটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। অনেক সময় হয়ে যায় এমন যে আমরা এটা ভাবি যে এটাও সামেশন অফ এক্স স্কোয়ার, বাট না, এটা কিন্তু সামেশন অফ এক্স। তার মানে এখানে আমরা সামেশন অফ এক্স যে ভ্যালুটা সেটা লিখবো, দেন সেটার স্কোয়ার করে দিব। ওকে, তো আমাদের সামেশন অফ এক্সের ভ্যালুটা কত ছিল 37, যদি এটা স্কোয়ার করে দিব এই তো। দেন হচ্ছে আমাদের সেমভাবে হচ্ছে ওয়াই এর পার্টটুকু, তাহলে ওয়াই আমাদের ভ্যালু কত, ফার্স্টে এন ইকুয়ালস টু 6, দেন হচ্ছে যে আমাদের ওয়াই স্কোয়ার, দেন ওয়াই স্কোয়ার ভ্যালু আমাদের কত, আমাদের ওয়াই স্কোয়ার ভ্যালু হচ্ছে 40604। ওকে, দেন আমাদের আবার সেম সামেশন অফ ওয়াই, সামেশন অফ ওয়াই এর স্কোয়ার, সামেশন অফ ওয়াই এর ভ্যালু আমাদের কত 488, দেন সেটার কি আমাদের স্কোয়ার। ওকে, এটা আমাদের যেন আমরা ভালোভাবে খেয়াল করি। আমার এখানে স্পেস নেই, দ্যাটস আমি একটু নিচেই লিখেছি, বাট এটা কিন্তু পাশাপাশি লিখতে হবে। ওকে, তো এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, আমাদের অ্যান্সার আসবে 0.986। আচ্ছা, এখন আমাদের বলেছিল যে কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করতে অ্যান্ড তার রেজাল্টটা ইন্টারপ্রেট করতে। এখন এই যে আমরা আমাদের রেজাল্ট বের করে ফেলেছি,
এখন আমাদের কি করতে হবে, এটা রেজাল্টটা ইন্টারপ্রেট করতে হবে, মানে এটার যে রেজাল্ট, লাইক এই যে আমরা এখানে শিখেছিলাম না, এই যে আর এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হলে আমি তাকে কি বলবো, যে স্ট্রংলি পজিটিভ নাকি ফেয়ারলি নাকি উইকলি নাকি পারফেক্ট। সো আমি এখানে কি দেখতে পারতেছি যে আমাদের আর এর ভ্যালুটা কি 0.986, দ্যাটস মিন আমাদের আর কোথায় হচ্ছে এক্সিস্ট করতেছে, এই যে এখানে 0.986 ছিল না আমাদের, তাহলে আর এর ভ্যালুটা আমরা কই পাইতেছি, এই যে এটার মধ্যে দেখো, এটার মধ্যে যে আমি কি বললাম যে এটার মধ্যে কিন্তু 0.9, তাহলে এখানে 9 পর্যন্ত আছে, মানে যতক্ষণ আমি 1 থেকে 1-এ না পৌঁছাচ্ছি সেই ভ্যালুটাই কিন্তু। তাহলে 0.986 আমি কোথায় পাচ্ছি, এই যে স্ট্রংলি পজিটিভ কোরিলেশন এটার মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো, এটা কি আমাদের স্ট্রংলি পজিটিভ কোরিলেশন, ঠিক আছে। এখন তুমি দেখো আমাকে কিন্তু এখানে কোয়েশ্চেনে বলে দিছে যে ইন্টারপ্রেট দ্য রেজাল্ট, তার মানে কি আমার অ্যান্সারটাকে হচ্ছে এভাবে একটা কমেন্ট করতে হবে। কিন্তু যদি তোমাকে এখানে রেজাল্টটা এভাবে না লেখা থাকে যে ইন্টারপ্রেট দ্য রেজাল্ট, তাহলে তোমাকে এটা কিন্তু লেখা লাগবে না, এই কথাটা হচ্ছে তোমার দরকার নেই। যখন ইন্টারপ্রেট দ্য রেজাল্ট লেখা থাকবে তখন সিম্পলি তোমাকে এই কমেন্টটা করে দিতে হবে বা এই লেখাটা লিখে দিতে হবে। এখন এটা কিন্তু এক একটা ভ্যালুর জন্য এক রকম রেজাল্ট, সেটার জন্য তোমাকে কী করতে হবে, ওই ভ্যালু মানে রেঞ্জ থেকে আমাদের কি বলতেছি আমরা সেটাকে তোমাদের জানতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি ছিল, যে ইউজিং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। আচ্ছা, এটার আমাদের দরকার নেই, আমাদের মেইন কাজ কি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লিনিয়ার রিগ্রেশন লাইন ইন ফর্ম অফ y ইকুয়ালস টু a প্লাস bx। আচ্ছা, y ইকুয়ালস টু a প্লাস bx এর জন্য আমরা হচ্ছে কি জানবো, আমাদের কোনটা বের করতে হবে, আমাদের কিন্তু বের করতে হবে by অন x, তার মানে কি y ডিপেন্ডিং অন x, ঠিক আছে। এক্স এর উপর কে ডিপেন্ড করতেছে, ওয়াই। আমরা কি জানি, যদি আমরা এক্স অন ওয়াই বলি তাহলে এক্সটা আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা কি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। ওকে ফাইন, তাহলে এখানে যদি আমরা ওয়াই অন এক্স বলতেছি তার মানে কি বোঝা যাচ্ছে, যে আমাদের ওয়াই এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করতেছে, এক্স এর উপর। এক্স ওয়াই বলতে আমরা এই যে যদি আমি যে ওয়াই অন এক্স বলি তাহলে আমরা কি বুঝি, যে ওয়াই এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করতেছে, এক্স এর উপর। তাহলে মানে কি এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে কি করতেছে, ডিপেন্ড আমাদের হচ্ছে আমাদের এখানে, তার মানে কি বি অফ ওয়াই এক্স বলতে আমরা কি বুঝাচ্ছি, যে ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে কোনটা, এক্স এর ভ্যালুটা। আচ্ছা সরি, ওয়াই অন এক্স, ওয়াই অন এক্স বলতে আমরা কি বুঝাচ্ছি, যে আমাদের এই যে এক্স এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করতেছে, এই যে ওয়াই এর উপরে, ঠিক আছে। তাহলে এখান থেকে সিম্পলি আমাদের কি বের করতে হবে, যে আমাদের লাইনটা দেওয়া আছে, এই যে এই ফর্মে হচ্ছে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে। তো এই ফর্মের ইকুয়েশনের জন্য আমরা হচ্ছে ফার্স্টে এখানে আমাদের ফর্মুলাটা লিখি, যে এটা 2 নম্বর ছিল আই গেস। ওকে, আমাদের বি ওয়াই অন এক্স এর ফর্মুলা কি, in summation of xy minus summation of x summation of y root over, আচ্ছা এখানে হচ্ছে সরি এটা হবে যে n summation of x square minus summation of x whole square। ওকে, দেন আমাদের হবে যে summation of x square। এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখতে পারি, আমাদের ওয়াই অন এক্স বলা, তার মানে কি এখানে এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ওয়াইটা হচ্ছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কি বোঝাচ্ছি আমরা, যে এক্স এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করতেছে, আমাদের ওয়াইয়ের উপর, এটাই আমাদের বের করতে বলতেছে। এখন যখন আমরা লাস্টে আমি একটা জিনিস খেয়াল করবো, বি এক্স অন ওয়াই নাকি ওয়াই অন এক্স, তা আমি দেখতেছি এক্স অন ওয়াই, তার মানে এখানে যে এক্সটা সেটাই কিন্তু আমাদের এই সব জায়গায় চলে আসবে, ঠিক আছে। আমাদের আচ্ছা এখানে
সেম জিনিসটাই বারবার লিখছি কেন? তাহলে হচ্ছে যে আমরা কি করব, তখন আমাদের ফর্মুলা এটা, যদি আমাদের এক্স অন ওয়াই থাকতো তাহলে আমরা কি করতাম, নিজে জাস্ট ওয়াই এর ফর্মুলাটা লিখে দিতাম। এখন কথা হচ্ছে এই যে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট, তারপর হচ্ছে রিগ্রেশন লাইন, এগুলোর ফর্মুলা ইউজুয়ালি হচ্ছে আমাদের কোয়েশনে দেওয়াই থাকে, তো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার কারণ নেই। সো সেখান থেকে জাস্ট আমরা লিখে ফেলব। আচ্ছা, তাহলে এখন কি করব, এখন আমরা হচ্ছে এই আমাদের ফর্মুলাতে আমাদের ভ্যালুগুলো ইনসার্ট করব। আমরা কিন্তু প্রিভিয়াসলি হচ্ছে যে কোয়েশনে সলভ করলাম, সেই কোয়েশনের মধ্যে কিন্তু আমরা সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর সামেশন অফ এক্স ওয়াইয়ের ভ্যালুগুলো আমরা দেখে ফেলেছি, মানে বের করে ফেলেছি। সো হচ্ছে আমাদের নিউ করে আর বের না করলেও চলবে। আমরা যদি সিম্পলি এখানে লিখি যে যে সামেশন অফ এক্স, আচ্ছা ফ্রম হচ্ছে আই, সামেশন অফ এক্স এর ভ্যালু কত ছিল যেন আমাদের 37, সামেশন অফ ওয়াই এর ভ্যালু ছিল আমাদের 488, সামেশন অফ এক্স স্কোয়ার ভ্যালু আমাদের কত ছিল, আচ্ছা 283, দেন সামেশন অফ ওয়াই স্কোয়ার ভ্যালু কত ছিল আমাদের 40604, অ্যান্ড দেন সামেশন অফ এক্স এর ভ্যালু হচ্ছে যে আমাদের 3, এই যে দেখি 3230 আমাদের হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই এর ভ্যালু। তাহলে এখানে হচ্ছে আমরা সিম্পলি ইনসার্ট করি যে আমাদের এন এর ভ্যালু কত ছিল 6, দেন সামেশন অফ এক্স ওয়াই হচ্ছে যে আমাদের 3230, দেন সামেশন অফ এক্স এর ভ্যালু আমাদের 37, অ্যান্ড দেন সামেশন অফ ওয়াই এর ভ্যালু আমাদের 488, ওকে। দেন আবার এন এর ভ্যালু 6, সামেশন অফ এক্স স্কোয়ার ভ্যালু আমাদের 283, অ্যান্ড দেন সামেশন অফ এক্স এর ভ্যালু আমাদের 37 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা বের করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, এখানে হচ্ছে যে আমাদের অ্যান্সার আসবে 4.024, ওকে। এখন এটা থেকে আমাদের কি বলতেছে, আমাদের কোন ফর্মে হচ্ছে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে, y ইকুয়ালস টু a প্লাস bx, ঠিক আছে। এখন y ইকুয়ালস টু a প্লাস bx এর আমরা কি b এর মানটা জেনেছি, এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে a এর ভ্যালুটা বের করা। এখন যখন আমার b y অন x বলা থাকবে তখন আমরা a এর ভ্যালুটা কিভাবে ফাইন্ড আউট করব, তখন আমার a ইকুয়ালস টু হয়ে যাবে y বার মাইনাস bx বার। তো এখন y বার দিয়ে কি বুঝি, y বার দিয়ে আমরা বুঝি সামেশন অফ y কে আমরা n দিয়ে ডিভাইড করে দিব, আবার x বার বলতে কি বুঝি, সামেশন অফ x কে আমরা n দিয়ে ডিভাইড করে দিব, ঠিক আছে। এখন সামেশন অফ y এর ভ্যালু আমাদের কত, সামেশন অফ y এর ভ্যালু আমাদের 488, অ্যান্ড দেন n ইকুয়ালস টু আমাদের 6, b এর ভ্যালু কত আমাদের 4.204, দেন x সামেশন অফ x এর ভ্যালু কত আমাদের 37, অ্যান্ড দেন n এর ভ্যালু আমাদের 6, ওকে। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের অ্যান্সার কি আসবে 56.52, ওকে। তো আমাদের বি এর ভ্যালু আমরা জানলাম, আমরা এ এর ভ্যালুও জানলাম। এখন কি করতে হবে, এখন জাস্ট আমাদের ইকুয়েশনে আমাদের ভ্যালুটা বসাই দিতে হবে। তো আমার যে ফর্মুলাটা এটা ছিল যে আমাদের এই ফর্মে আনতে হবে, তো এই ফর্মের ক্ষেত্রে আমার এর মান হচ্ছে 56.52, বি এর ভ্যালু হচ্ছে যে আমাদের 4.024, অ্যান্ড দেন আমাদের এক্স এর ভ্যালু কত, এই যে এক্স তো সিম্পলি আমরা জানি না, অ্যান্ড এটার ভ্যালু যখন আমার যদি কোনো এক্স এর ভ্যালু দেওয়া থাকে তখন আমরা এটা বের করতে পারবো, বাট যেহেতু এটা আমরা জানি না, সো ওকে। এখন এটা জাস্ট এতটুকুই, ওকে। তাহলে আমাদের দুইয়ের অ্যান্সার কি বলছে যে এই ফর্মে আমাদের হচ্ছে ইকুয়েশনটা বের করতে, তো আমরা সিম্পলি ইকুয়েশনটা বের করে ফেলেছি। তাহলে y ইকুয়ালস টু আমাদের ইকুয়েশনটা কি 56.52 প্লাস 4.024x, ওকে ডান। এখন আমাদের কোয়েশ্চেন 3, আচ্ছা এখানে আসলে তোমরা বুঝতে পেরেছো যে y বারটা কি ছিল আমাদের সামেশন অফ y বাই n, এটা হচ্ছে ফর্মুলা, ওকে। আবার x বারের ফর্মুলাও সামেশন অফ x বাই n। আর এটা হচ্ছে যে আমরা আচ্ছা এক্স বারটা আসলে, আচ্ছা এক্স বার বলতে কি বুঝায়, আমাদের মিন বুঝায় না, তো শুধু এক্স বার ধরো একটা ভ্যালুই আছে, তার মানে কি তখন সামেশন অফ এক্সকে তুমি এন দিয়ে ডিভাইড করে দাও। আবার ওয়াইয়ের এই যে ওয়াই বারের ক্ষেত্রে তুমি সেম, যদি মনে করো ধরো তোমাকে জাস্ট একটা ভ্যালুই বলে দেওয়া আছে, জাস্ট একটা ভ্যালু একটা ডেটা সেটের, মনে করো 8, 10, 9 এভাবে বলে দেওয়া আছে, তাহলে কি মনে করো 10টা ভ্যালু আছে এরকম লাইক 1 থেকে 10 পর্যন্ত,
এই জাস্ট এই ভ্যালুটাকে তোমাকে হচ্ছে অ্যাভারেজ করতে বলছে বা মিন বের করতে বলছে, তখন তুমি কীভাবে করতে? সামেশন অফ ওয়াই করতে না, মানে লাইক সবগুলো যোগ করে 10 দিয়ে ডিভাইড, তো সেই জিনিসটা এখানে। ওকে, সো আমাদের ওয়াই বার বা এক্স বারের জন্য ফর্মুলা এটা। ওকে, ডান। এখন হচ্ছে যে আমাদের পরের কোয়েশ্চেন কী দেওয়া আছে, বলছে যে এস্টিমেট দ্য এক্সপেক্টেড স্কোর অফ আ স্টুডেন্ট হু স্টাডিজ ফর 6 আওয়ার্স ইউজিং দ্য রিগ্রেশন মডেল। তার মানে কি, এখান থেকে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি না, সেটাতেই আমরা কি ইউজ করব, 6 বসাই দেব। বলছে যে এস্টিমেট দ্য এক্সপেক্টেড স্কোর, তার মানে একটা স্কোর বের করতে বলছে কিসের, হু স্টাডিজ ফর 6 আওয়ার, যে 6 আওয়ার যে যদি সে পড়ে তাহলে তার হচ্ছে যে রেজাল্ট কীরকম আসবে বা তার হচ্ছে মার্ক কত আসবে, সেটা আমাদের বের করতে বলছে। এটা ছিল আমাদের কোয়েশ্চেন 3 এর পার্ট। ওকে, তো আমাকে ইউজিং দ্য রিগ্রেশন মডেল, তার মানে এই রিগ্রেশন ইকুয়েশনটা থেকে আমাকে কি বের করতে হবে, ওই 6 আওয়ার স্টাডিজের জন্য আমার মানটা বের করতে হবে। তো আমি যদি লিখি 4.024, আমি এটা হচ্ছে কি থেকে পেলাম, এটা পেয়েছি হচ্ছে যে আমি আমার প্রিভিয়াস কোয়েশ্চেন বা যে 2 থেকে। এখন আমাকে এখানে কি বলা হয়েছে যে 6 আওয়ার্সের জন্য, আমি লিখলাম যে ফর 6 আওয়ার্স। আচ্ছা, 6 আওয়ার্সের জন্য যদি আমি বের করি তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা কি হবে, যে 56.52 প্লাস 4.024 ইন্টু কী করতে হবে, এক্সের ভ্যালুটা আমার এখন কি 6। ওকে, তো এখন এক্সের ভ্যালুটা 6 হইলে আমাদের এখানে অ্যান্সারটা কি আসবে বলো তো, যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার অ্যান্সার আসতেছে 80.66। ওকে, তাহলে সে যদি 6 ঘন্টা পড়ে তাহলে তার হচ্ছে রেজাল্ট কত আসবে আমাদের, 80.66। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পেরেছ। ওকে, এরপরে হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন 3। এখন কোয়েশ্চেন 3তে কি বলেছে দেখো, কোয়েশ্চেন 3 আমাদের এখানে দেওয়া আছে যে ফর দ্য ডেটাসেট ডিনোটেড বাই x ইন দ্য ফলোইং টেবিল ওয়ার k ইজ আ কনস্ট্যান্ট, ইট ইজ এ গিভেন দ্যাট অ্যারিথমেটিক মিন অফ x বার, এটার ভ্যালু কত 9.85, ফাইন্ড দ্য ভ্যালু অফ k অ্যান্ড হেন্স ক্যালকুলেট দ্য ভ্যারিয়েন্স অফ x। তার মানে কি, এখানে দেখো আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের এই ডেটা সেটে দেখো একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে কে, এখানে কিন্তু বলে দিছে যে ভ্যালুটা কি হবে, কনস্ট্যান্ট। এই যে কে হেয়ার, এই যে ওয়্যার কে ইজ আ কনস্ট্যান্ট, তার মানে কে এর ভ্যালু একটাই হবে। কে এর ভ্যালু যদি এখানে হয় 10 তাহলে এখানেও 10, তাহলে কি হবে 2 ইন্টু 2k মানে কি 2 ইন্টু 10, আবার কে প্লাস 1 বলতে কি বোঝা যায় 10 প্লাস 1। ঠিক আছে, এভাবে। এখন এখান থেকে আমাদের কি বের করতে বলছে, আমাকে এখান থেকে হচ্ছে কে এর ভ্যালুটা বের করতে বলছে। তো ফার্স্টে হচ্ছে কে এর ভ্যালু বের করব, দেন হচ্ছে যে আমাকে ভ্যারিয়েন্স বের করতে বলছে। এখন যদি এরকম একটা ডেটা সেট দেওয়া থাকে যেখানে আমাদের একটা ভ্যালু, একটা কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হইতেছে, দেন এটার সাথে বাকি ম্যাথ, তাহলে আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল দেখো, আমি খেয়াল করব যে আমার কোয়েশ্চেনে কী কী দেওয়া আছে। আমার এখানে কোয়েশ্চেনে দেখো মিন দেওয়া আছে। আমরা নর্মালি কি জানি, আমাকে যদি ধরো 2টা সেট দেওয়া থাকে, বা 2টা সেট না, তুমি ধরো লেটসে আমি যদি গ্রুপ ডেটার কথা চিন্তা করি, তাহলে এটা থাকতো যে আমাদের একটা গ্রুপ ইন ক্লাস ইন্টারভেল, ঠিক আছে, আর এটা থাকতো যে আমাদের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এখন হচ্ছে এটার ক্ষেত্রে যদি আমরা মিন বের করতাম, আচ্ছা তুমি ধরো, আচ্ছা গ্রুপও বাদ দিলাম আমি, ধরো তোমার কাছে বলে দেওয়া আছে যে এরকম এই একটা ডেটা সেট, একটা ভ্যালু বলে দেওয়া আছে অ্যান্ড সেটার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এফ দিয়ে আমরা কি বুঝি, এফ দিয়ে বুঝি আমরা ফ্রিকোয়েন্সি। তো আমাদের এখানে ধরো এই যে এই ডেটা সেটটার জন্য ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এত এটা কিন্তু গ্রুপ ডেটা না, এটা হচ্ছে লাইক ধরো যেটা আমাদের আনগ্রুপড। আমাদের কিন্তু ডেটা সেট ভিন্ন ভিন্ন হয়, লাইক আমাদের হয় যে র ডেটা সেট বলি আমরা, র ডেটা, তারপরে হচ্ছে আমাদের গ্রুপ ডেটা, আর আমরা বলি হচ্ছে যে এটা আমাদের আনগ্রুপ ডেটা, আনগ্রুপ ডেটা। ওকে, আমরা 3টে ডেটা বলি। ওকে, তো এখন যদি দেখো যে এখানে আমাদের তাহলে এটা কি ধরলাম আমরা, লেটস এটা আনগ্রুপ ডেটা। তো আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমাদের মিন যদি বের করি, এখানে আমাদের মিনের মানটা দেওয়া আছে। এই যে এক্স বার বলতে আমরা কি বুঝি, মিন। আমাদের কিন্তু কোয়েশ্চেন এক্সাক্ট বলে দেওয়া থাকবে না যেটা মিন, বাট কিন্তু দেখো তোমাকে এক্স বার বলে দিচ্ছে। তো এক্স বার দিয়ে আমরা কি বুঝি, ইউজুয়ালি এক্স বার হয় যে মিন। তো আমরা যদি মিনের ফর্মুলাটা লিখি, লাইক এক্স বারের ফর্মুলাটা লিখি, তাহলে আমাদের এক্স বার ইকুয়ালস টু কী হবে বলো তো, এক্স বার ইকুয়ালস টু তুমি হবে যে সামেশন অফ এফ আই
এক্স আই বাই কী হবে এন। আচ্ছা ঠিক আছে, এখন এন বলতে আমরা কি বুঝতাম সামেশন অফ এফআই। আচ্ছা এখানে আমি সামেশন অফ এফআই লিখি, তাহলে জিনিসটা দেখতে বা বুঝতে আর ইজি হবে। আচ্ছা সামেশন অফ এফআই, তাহলে এখন তুমি এক্স আই ধরবা কি, এখানে তুমি তো মিড পয়েন্ট বের করতে পারবা না। তুমি যদি গ্রুপ ডেটা দেওয়া থাকে তাহলে মিন বের করতে পারতা, বাট এখানে আমরা এক্স আই বলতে কি বুঝবো, এখানে আমরা এক্স আই বলতে বুঝবো এটা আমাদের এক্স, এই ভ্যালুটা। ওকে, তো এখন তুমি দেখো আমি এখানে কেন এক্স বারের হচ্ছে ভ্যালুটাই লিখলাম বা এই ফর্মুলাটাই লিখলাম, কারণ আমাকে কিন্তু শুধু এক্স বারই বলে দেওয়া আছে, আমি কিন্তু এই টোটাল ম্যাথ থেকে আর কিছু আমাকে বা কোনো ক্লু নাই আমার। সো আমি লিখবো এখানে এক্স বার। তো এক্স বারের ভ্যালু কত আমাদের 9.85 লিখলাম, ঠিক আছে। এখন যদি আমরা এটা বের করি সামেশন অফ এফ আই এক্স আই বলতে কি বুঝতাম আমরা, যে এই দুইটার গুণ করব, ঠিক আছে, গুণ করে যোগ করে দিব, এই দুইটার গুণ করব, এই দুইটার গুণ করব, এই দুইটার গুণ করব, এভাবে এগুলো সবগুলোর গুণ করব আর সাথে সাথে যোগ করে দিব। লাইক আমার কাছে কি হবে যে 5 ইন্টু কে প্লাস আবার কি হবে আমার যে 7 ইন্টু 2k, ঠিক আছে। তারপরে হবে আমার আবার যে 8 ইন্টু কে প্লাস 1, ঠিক আছে। আবার কি করব আমি, আবার করব যে হচ্ছে সেটা এখানে দিই, আবার আমাদের কাজ হবে কি যে 12 ইন্টু 4 প্লাস আবার 30 ইন্টু 3, ঠিক আছে। এটা আমার সামেশন না, মানে সামেশন বলতে কি বুঝে আমার যতগুলো ভ্যালু আছে সেগুলো যোগ করতে থাকবো। তো সামেশন অফ এক্স আই এফ আই এক্স আই বলতে কি বুঝাইতেছে, এই দুইটা গুণ করব দেন যোগ করব কার সাথে, ওদের সবার সাথে, আবার এটা যোগ গুণ করে যোগ করে করবো সবার সাথে। সো সামেশন অফ এফ আই এক্স আই আমরা বুঝেছি যে গুণ করে যোগ করে দেবো। ওকে, সামেশন এফ আই বলতে কি বোঝায় যে যতগুলা এফ আই আছে সবগুলার সাম। তো সবগুলা এফ আই আমরা এখানে জানি না কত, বা আমাকে এখানে কোয়েশ্চেনে কোথাও বলেও দেয় নাই, তাহলে তো আমরা বের করতে পারতাম। তো যেহেতু আমার জাস্ট এফ আইগুলো দেওয়া, তো আমি সিম্পলি এফ আইগুলো যোগ করে নিব যে কে প্লাস 2k প্লাস কে প্লাস 1 প্লাস 4 প্লাস 3। ওকে, তারপরে এখন দেখো এখানে আমাদের কি করতে হবে, এই সবগুলো হচ্ছে যে আমরা দেখি ক্যালকুলেশন করি। যদি আমরা এই সবগুলোর ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে যে 5k প্লাস 17 না 14, 7 দুগুণে 14, তাহলে হবে যে আমাদের 14k প্লাস হবে কি আমাদের 8 দিয়ে তুমি যদি ফার্স্টে কে কে গুণ করো তাহলে হবে এটা 8k, দেন হবে যেটা 8। ওকে, এরপর আমাদের কি হবে যে 12 ইন্টু 4, আচ্ছা 12 ইন্টু 4 করলে আমার কি আসে 4 × 48, তাহলে 48। অ্যান্ড দেন আমাদের হচ্ছে কি এখানে লাস্টে কত আসবে, এখানে হচ্ছে যে আমাদের 90। ওকে, আর নিচে আমাদের কি আসবে, নিচে আসবে হচ্ছে আমাদের কে, আচ্ছা কে প্লাস 2k প্লাস কে, তাহলে আমরা এখানে কি পাবো 4k প্লাস এখানে যদি আমরা এগুলো ক্যালকুলেট করি তাহলে হবে আমাদের 8। ওকে, দেন যে আমাদের এটা যে কি করব দেখো, এটার সাথে জাস্ট এটা গুণ করে দিব, আমরা এখানে আর গুণন করে দিব, তাহলে 9.85 এর সাথে যদি আমি এখানে আর গুণন করে দিই তাহলে কত হবে 9.85 ইন্টু 4k, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে যে 20, আচ্ছা এখানে 20 না, এখানে হচ্ছে হবে আমাদের 39.4k, দেন হবে আমাদের এরপর আবার এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে আমাদের 78.8, ঠিক আছে। এটার সাথে কিন্তু আমরা এটা গুণ করে দিয়েছি। দেন এই পাশের এগুলোকে আমরা সব দেখি ক্যালকুলেশন করি, তাহলে কি আসবে আমাদের 27k প্লাস 38, তো আচ্ছা এক মিনিট, এখানে হচ্ছে যে আমাদের এটা 30 না, এটা হবে যে আমাদের 20। ওকে, সাবকুয়েশন এরর। ওকে, এটা হচ্ছে যে হবে আমাদের 20, তাহলে এখানে হয়ে যাবে আমাদের এটা 60। ওকে, তাহলে এখানে আমাদের আসবে কত 116।
ওকে, এখন আমরা জাস্ট কে এর ভ্যালুগুলো এক সাইডে করে দিব, আর হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে বাকি ভ্যালুগুলো এক সাইডে করে দেবো। তো আমি যদি এখানে করি তাই হবে আমার 39 প্লাস 4k মাইনাস 27k, আর এখানে হবে আমাদের কত 116 মাইনাস 78.8। আচ্ছা এক মিনিট, আমি হচ্ছে আলাদা পেজ নিয়েছি। আচ্ছা আমি এখানে এই সাইডে করি, তাহলে হয়তো দেখতে আরো একসাথে হয়ে যাবে। এটা হয়ে যাবে পেজ। আচ্ছা এখন আমরা কি করব, এটা হচ্ছে ক্যালকুলেশন করি এখানে, যে তাহলে এখানে আমি কে কত পাবো, যে 12.4k, আর এই পাশে পাবো আমি 37.2। ওকে, দেন এখন যদি এখান থেকে আমি কে এর ভ্যালু বের করি, আমাদের কে এর ভ্যালুটা কত হবে, আমাদের কে এর ভ্যালুটা হবে যে 37.2, আর এখানে হবে 12.4। তাহলে সুতরাং কে ইকুয়ালস টু হচ্ছে যে আমাদের কত, কে ইকুয়ালস টু হবে যে 3। ওকে ওকে ডান। তাহলে হচ্ছে যে আমাদের কে এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি কত, আমাদের 3। এখন কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, আমাদের ভ্যালু কে এর ভ্যালু বের করা ডান। এখন আমাদের কি বের করতে হবে, ভ্যারিয়েন্স অফ এক্স, তার মানে এক্স এর ভ্যারিয়েন্স বের করতে হবে। তাহলে দেখি চলো আমরা হচ্ছে যে বের করি। ওকে মিনিট, ওকে তাহলে হচ্ছে এখন আমাদের কি করতে হবে, যে আমাদের এখন কে এর ভ্যালুটা থেকে আমাদের ভ্যারিয়েন্স বের করতে হবে। তো ভ্যারিয়েন্স বের করার জন্য আমাদের হচ্ছে কি দরকার, আচ্ছা আগে হচ্ছে যে আমরা ভ্যারিয়েন্সের ফর্মুলাটা লিখি, যে ভ্যারিয়েন্স কীভাবে বের করে। তো আমাদের ভ্যারিয়েন্সের ফর্মুলা কি, ভ্যারিয়েন্সকে আমরা কি বলি, যে এক্স স্কোয়ার। ভ্যারিয়েন্সকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার বের করার জন্য আমাদের হচ্ছে যে ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলা হচ্ছে এটা আমাদের কি যেত, ওকে আমাদের ফর্মুলা হবে যে সামেশন অফ এফ আই এক্স আই আর হচ্ছে যে এক্স বার। এটা আমাদের কি ডেটা ছিল, এটা আমাদের ছিল যে আনগ্রুপ ডেটা। তো আমরা তো জানি যে যখন আমরা গ্রুপ ডেটা বা আনগ্রুপ ডেটার জন্য আমাদের সেম ফর্মুলা, আর আমাদের র ডেটার জন্য আমাদের ডিফারেন্ট ফর্মুলা। সো আমাদের গ্রুপ বা আনগ্রুপ ডেটার ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তার মানে আমি এফ আই এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার করে আমি যেটা পাবো অনেক সবগুলো ভ্যালুর জন্য, সেগুলো হচ্ছে আমাদের সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। আচ্ছা, আর নিচে হবে কি আমাদের এন। এখন এখানে একটা কথা আছে, ভ্যারিয়েন্স হোক বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা অনেকে এখানে দেখা যায় n-1 ইউজ করি, আবার n ইউজ করি। তো আমরা এটা কখন করব, n দিয়ে আমরা সাধারণত বুঝি আমাদের পপুলেশনের কোনো ডেটা দেওয়া থাকলে তখন আমরা n ইউজ করি। আর আমাদের যদি স্যাম্পল ডেটা দেওয়া থাকে তাহলে আমরা কি ইউজ করব, n-1। ফর এক্সাম্পল আমাদের যদি বলে যে ভার্সিটি সকলকে নিয়ে আমরা কাজ করব, লাইক আমাদের ভার্সিটিতে লেগেছে ধরলাম আমি যে 3000 স্টুডেন্ট আছে, আমি 3000 স্টুডেন্টকে নিয়েই কাজ করতেছি, তখন আমার হচ্ছে এন এর ভ্যালুটা আমাদের, তখন আমি যদি ভ্যারিয়েন্স বের করি তখন আমাকে কি ইউজ করতে হবে, এন, সিম্পলি এন ইউজ করতে হবে। আর যদি বলে যে না আমি হচ্ছে শুধু ভার্সিটি 3000 স্টুডেন্টকে নিয়ে না, আমি হচ্ছে লাইক কোনো একটা ডিপার্টমেন্টের আমি হচ্ছে 5জন স্টুডেন্টকে নিয়ে কাজ করবো, এবং তাদের যে থেকে যে ভ্যালুটা আসবে সেটা দিয়ে আমি বাকি ডেটা প্রেডিক্ট করে নিব। তো তখন আমাদের কি হয়ে যাবে, এটা n-1। তার মানে n-1 বলতে আমরা কখন ইউজ করবো, স্যাম্পলের জন্য, আর n ইউজ করবো আমরা যখন আমাদের পপুলেশন ডেটাতে থাকবে তখন। এখন কথা হচ্ছে তুমি এক্সামে তো ওইভাবে বোঝা যায় না, তো তুমি চাইলে n দিয়েও ইউজ করতে পারো আর n-1 ইউজ করতে পারো। সো আমি এখানে n ইউজ করলাম। এখন এই n, তাহলে আমরা n তো জানি যে n এর ভ্যালু কী হবে, এই যে এখান থেকে যদি আমি
আচ্ছা এক মিনিট, এখন যদি এখান থেকে আমি হচ্ছে n বের করি, এখান থেকে যদি আমি দেখি যে আমি যদি আমি এখানে k ইকুয়ালস টু 3 পাই, যদি আমি এখানে k এর ভ্যালুটা যদি এখানে বসায় দিই তাহলে আমার এখানে কি আসে 3 প্লাস হচ্ছে 2k মানে 6, দেন হচ্ছে k প্লাস 1 বলতে বোঝায় 3 প্লাস 1 ইকুয়ালস টু 4, তারপরে হচ্ছে যে 4, তারপরে হচ্ছে যে 3। তাহলে কি হবে যে আমি যদি ক্যালকুলেট করি তাহলে এখানে হচ্ছে তোমার যে 10 আর এখানে 10, তাহলে হবে 20। ওকে, তাহলে আমার এখানে কে, আচ্ছা আমি কেন হচ্ছে এফ এর ভ্যালুটা নিলাম, এফ যেহেতু ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া, তো টোটাল ফ্রিকোয়েন্সি মানে কি আমার এন বা সামেশন অফ এক্স আই। তো এন এর ভ্যালু কত আমরা 20, এটা আমরা পেয়েছি। এই যে এন ইকুয়ালস টু 20 এটা আমরা পেয়েছি। এখন আমাদের কি দরকার, এখন কিন্তু আমাদের দরকার হচ্ছে যে এই যে এক্স আই এর ভ্যালু দরকার, তারপরে হচ্ছে যে আচ্ছা এক্স আই তো আমরা জানি, আমাদের এক্স বার দরকার, আমাদের এফ আই দরকার, বা এগুলোর এখন আমাদের গুণ করা দরকার। তাহলে এটা আমরা কি করব, এখন আমাদের একটা টেবিল ড্র করতে হবে, সেই টেবিলের মধ্যে থেকে আমরা এই মানগুলো বের করব। সেটা যদি আমি এখানে একটা টেবিল ড্র করি, এটা ছিল আমাদের এক্স আর ওয়াই দেওয়া ছিল, দেন তাহলে আমাদের কি লাগবে আর সামেশন অফ এক্স আই মাইনাস এক্স ওইটা আর এফ এর সাথে কোন কে। তো আমাদের এখানে এক্স, এখানে ওয়াই, এখানে হচ্ছে যে আমাদের কি দরকার, আচ্ছা এক্স কে আমরা এখানে কি ধরবো, সিম্পলি এক্স ওয়াই ধরবো, আর এফ আই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, ওয়াই যেটা বা এফ যেটা, আর হচ্ছে যে এখানে আমি কি ধরবো যে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তুমি চাইলে এটা একসাথে বের করতে পারো, এই যে আমি দেখাচ্ছি, তোমরা চাইলে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এটা একবারে হচ্ছে এটা নাও করতে পারো, এই কলামটা ডিরেক্ট এই কলামটাও করতে পারো, আবার হচ্ছে এভাবে এই কলামটা করে এটা করতে পারো। তো এটা করলে হবে কি, হয়তো দেখা যায় অনেক সময় তোমার মানে ক্যালকুলেশনে যাতে ভুল না হয় তাই হয়তো তুমি এভাবে লিখে রাখো, আবার অনেক সময় তোমরা যদি মনে করো যে না তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে, ক্যালকুলেশনে ভুল হবে না, তাহলে তুমি চাইলে হচ্ছে করতে পারো। আচ্ছা তাহলে আমি এখানে যদি এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো যদি এখানে নিই তাহলে কি হবে 5 7 8 12 20। ওকে, আর এখানে ফার্স্ট আমাদের কি ছিল কে, তাহলে কে এর ভ্যালু আমরা কি 3, এরপরে 2 কে ছিল তার মানে 6, এরপরে কে প্লাস 1 মানে 4, দেন 4 আর 3। ওকে, এখন আমরা কি করব, দেখো সামেশন অফ এক্স আই, আমরা তো এক্স ইকুয়ালস এখানে যে এক্স আইটা ধরেছি, কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এক্স বার বের করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা এক্স বার তাহলে কিভাবে বের করব, এখন দেখো এক্স বার কিন্তু তোমার এখানে দেওয়া আছে, এই যে 9.85 এক্স বার এখানে দেওয়া আছে, তাই তুমি সিম্পলি কি করবে, এক্স আই তোমার কত 5, তাই 5 মাইনাস 9.85, ঠিক আছে 85, দেন যেটা পাবে সেটাকে তুমি স্কোয়ার করে দিবে। তাহলে এখানে আমি কত পাচ্ছি, যদি আমি হচ্ছে এভাবে করি আমার ফার্স্ট ভ্যালুটা আসবে হচ্ছে যে 23.52, এভাবে করে দেন বাকিটা কি করবো আমি 7 মাইনাস 9.85, ঠিক আছে, দেন এটা স্কোয়ার করে দেবো। তাহলে ভ্যালু কত আসবে আমাদের এখানে 8.12, তারপর আসবে 3.42, আমি বাকিগুলো এভাবে করে নিচ্ছি, ওকে, দেন 4.62, দেন 103.02। ওকে, দেন এই ভ্যালুটার সাথে আমাকে কি গুণ করতে হবে, এই যে এফ আই, এই এফ আইটা গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমি এখানে গুণ করি 3 ইন্টু 23.52 গুণ করি তাহলে কি হবে, এটা 70.56, সেমভাবে 6 ইন্টু 8.12 গুণ করলে কি হবে আমার 48.72, দেন সেম ভাবে 4 ইন্টু 3.42 গুণ করলে কি হবে 13.48, দেন 18.48, দেন
309.06। এখন তোমার ফর্মুলার জন্য তোমার কি দরকার, এই ভ্যালুটা দরকার, এটা সামেশনটা দরকার। সামেশন অফ fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ারের আমি এটা টোটাল সাম করলে আমি কি পাবো বলো তো, 406.5। ওকে, আর আমার এখানে n ইকুয়ালস টু কত তাহলে 20। তাহলে আচ্ছা লিখি এখন আমরা মানগুলো বসিয়ে দিই। উপরেটা কি আমাদের 406.5, আচ্ছা সরি আমাদের 460.5। আচ্ছা, আর নিচে হচ্ছে যে আমাদের 20। তো এখন যদি আমরা হচ্ছে এটা বের করি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে মান কি আসবে দেখি। ওকে, আর যদি আমরা এটা না করে আমরা যদি ভ্যারিয়েন্স লিখছে এই ফর্মুলাটা দেখতাম যে সামেশন অফ xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার n মাইনাস 1, এটা দেখলে আমাদের ডিফারেন্স কোথায় আসতো, উপরেরটা তো সেমই থাকতো অ্যাজ ইট ইজ, বাট হচ্ছে নিচেরটা কি হইতো আমাদের 20 মাইনাস 1, তাহলে আমাদের এটা হয়ে যেত 19 আর এটা হইতো 460.5 অ্যান্ড দেন হচ্ছে আমাদের এটার অ্যান্সার কি আসতো তখন আমাদের 24.24। ওকে, সো তুমি যেটাই করো সেটাই কারেক্ট। ওকে, আমি দুইটাই করে দিলাম, এখন তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই করতে পারবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বলা আছে যে দ্য টাইমস টেকেন বাই 120 চিলড্রেন টু কমপ্লিট আ পার্টিকুলার পাজেল আর রিপ্রেজেন্টেড ইন ফলোইং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ। তার মানে এখানে হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে যেখানে 120 জন স্টুডেন্টের একটা পার্টিকুলার একটা পাজেল সলভ করতে কত টাইম লাগে সেটা বলে দেওয়া আছে। ওকে, তো এখন আমাদের কোয়েশ্চেন আইতে কি আছে যে ইউজ দ্য গ্রাফ টু এস্টিমেট দ্য মিডিয়ান অ্যান্ড দ্য 7th পার্সেন্টাইল। তো তোমাকে বের করতে বলছে এখান থেকে যে মিডিয়ান বের করতে বলছে। তো একটা গ্রাফ থেকে আমরা ইজিলি মিডিয়ান কীভাবে বের করতে পারি, আমরা হচ্ছে Q2 তো আমরা মিডিয়ান আমরা জানি, তো আমরা Q2 লিখলাম। তো Q2 এর ফার্স্ট ভ্যালু কি আমাদের 2, ঠিক আছে, ডিভাইড করতে হয় কত দিয়ে 4, কেন, কারণ এটা কোয়ার্টাইলে 4। আর যদি আমরা এখানে আমাদের টোটাল দেখি স্টুডেন্ট কতজন আমাদের, এই যে 120 জন, তাহলে এখানে লিখবো 120। তাহলে এখন যদি করি তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে 6, তার মানে 60। তো 60-র যে ভ্যালুটা সেটাই হবে কি আমাদের মিডিয়ান। এখন যদি এখান থেকে আমরা দেখি তাহলে দেখো আমাদের 60 হচ্ছে এই যে আমি হচ্ছে অন্য কালার দিয়ে দেখাই, আমাদের হচ্ছে 60 ভ্যালুটা কই, আমাদের 60 হচ্ছে এই যে জায়গা। এখন এটার জন্য আমরা দেখবো যে আমাদের ভ্যালু কত আসতেছে। দেখো আমাদের ভ্যালু হচ্ছে এখানে, এখানে কিন্তু দেখো প্রত্যেক ঘরের সমান একে লাইক এই যে 20/21, 22, 23, 24, 25, এভাবে আমাদের 30 পর্যন্ত। ওকে, তো 60-তে আমাদের ভ্যালু কোথায় আসতেছে, এই দেখো এই যে প্রথমত এই লাইনটা এখানে, দেখো এই যে এই লাইন থেকে এই ঘরটা থেকে লাইক এই ঘরটা থেকে একটু আগে, ঠিক আছে। তুমি যদি হচ্ছে কি বলে জুম করে দেখো তাহলে হচ্ছে দেখতে পারবে যেটা আমি কততে, দেখো এই যে কত ধরলাম আমি এখানে, যদি আমি দেখি এটা 25-এর পরে লাইক হচ্ছে এটা 25, তাহলে 26 দেখি এখানে, আচ্ছা এটা হচ্ছে 25 আর দেখো দেন হচ্ছে যে এটা 25 দেন 26, এখন 27-এ কিন্তু যেতেও পারে নাই, একটু আগে। তুমি যদি এটাকে আবার একটু অনেকগুলো ভাগে ডিভাইড করো তুমি এখানে লেটসে এখানে লিখতে পারো যে 26.8। এখন কথা হচ্ছে তুমি 26.8ই কেন লিখবে বা 9 বাকিগুলো লিখবে না। এখন তুমি এটা আসলে জুম করলে একটু দেখতে পারবে যে তোমার একেবারে 27 থেকে 27-এ যায় না, এটার অনেক আগে, তো তুমি সেখানে 26.8 লিখতে পারো বা হচ্ছে 9 লিখতে পারো, বাট 5 কেন লিখবে না, যদি আর একটু লেফট সাইডে হইতো এই তোমার কি বলে গ্রাফের লাইনটা আর একটু লেফট সাইডে হতো তাহলে হয়তো তুমি বরাবর মাঝখানে হইলে এই যে 26.5 লিখতা। তো ওই মাঝখান থেকে লাইক
এখান থেকে আর একটু ডিফারেন্স, ধরো এখানে তোমার 27, তো জিনিসটা আছে এই যে এখানে, তো 29 এক ঘর, তারপর 26, এখন তুমি যেটাই লেখো 26.8 বা 26.9। তো ঠিক আছে, এখন এটা তো আমি কোয়ার্টাইলে বের করলাম। যদি তুমি পার্সেন্টাইলে বের করতে তাহলে কি হইতো? সেম, জাস্ট পার্সেন্টাইলে তোমার 50% কোনটা? 50% বলতে কি মিডিয়ান। পার্সেন্টাইলে আমরা ক্যালকুলেট করি 100-তে, তাহলে আমাদের মিডিয়ান হবে কি P50। সেমভাবে তুমি কি লিখতা? 50 দেন হচ্ছে আমাদের বাকিগুলো সেম, যে 120 জন স্টুডেন্টের জন্য, আর আমরা কি দিয়ে ভাগ করি তখন 100, তাহলে সেম কি আসতো? 60 আসতো। তখন তুমি 60 জন্য এই ভ্যালুটাই পেতা। তুমি যদি ডিসাইল বের করতে, ডিসাইলে আমাদের মিডিয়ান কত? 5। ডিসাইলে বের করলে কি হতো? সেম, যে 5 120, জাস্ট এখানে কি হতো? ডিসাইলে আমরা ভাগ করি 10 দিয়ে, এটা কিন্তু ইন্টু, আচ্ছা এখানে একটু লিখে দিই, যে আমার ডিসাইলে মিডিয়ান কোনটা? 5 ইন্টু 120, আমার স্টুডেন্ট ছিল টোটাল এত, আর আমার ডিসাইলে ভাগ হয় কত? 10 দিয়ে। সেম তুমি কি পেতা? 60। এখন এটার জন্য সেম এই ভ্যালুটা, এই যে সেম ভ্যালুটাই তুমি পেতা। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের আর বাকি কি আছে? এই যে 70-এর জন্য পার্সেন্টাইল বের করতে বলছে, তাহলে হবে আমাদের P70। তা P70-র জন্য আমার কি দরকার? এখানে হবে 70, এখানে আমার টোটাল স্টুডেন্ট, আর যেহেতু পার্সেন্টাইল 100 দিয়ে ভাগ, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের আসবে 84, 30, তার মানে 84তম যে ভ্যালুটা সেটা। তো আমরা যদি এখানে দেখি, যে দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু 20 ঘর, 80-র পরে 100, তার মানে 20 ঘরের ডিফারেন্স, কিন্তু আমাদের ব্লক আছে 10টা, তার মানে কি একটা ঘর, এই একটা ঘর সমান সমান আমার কত? 2 একক। ঠিক আছে, এক ঘর সমান সমান, তখন আমি 2 একক ধরবো, তার মানে কি এক ঘর সমান সমান আমি তখন কি ধরবো? এটা 2 ঘর, বা দুই কাউন্ট করব। তাহলে এখানে 81-এর পরে যে ফার্স্ট ঘর, এটার জন্য আমার কত হবে? 82, তারপর এটার জন্য হবে কি? 84। ওকে, আমরা দেখি এই যে এখানে হচ্ছে 81, বা সরি এই যে এটা যদি আমি পরের ব্লকটা কাউন্ট করি তাহলে এটা আমার কি হবে? 82, এর পরেরটা আমার কি হবে? 84। এই যে এই ঘরটার জন্য আমি কত ধরবো? 84। এখন যদি তুমি এই ঘরটা বরাবর, এই দেখো এই ঘরটা বরাবর এখানে আসো, তা দেখো এখানে যে লাইনটা তোমার হচ্ছে ইন্টারসেক্ট করতেছে, এখানে দেখো তুমি কি পাবা? সেম ওই যে আগের ভ্যালুটার মতো, বাট এটা হবে কি তোমার আর একটু কাছে। কিসের কাছে? যদি কি আমাদের এখানে 30, দেখো 30 বরাবর এই লাইন, এই দেখো এই গ্রিন লাইন তোমরা যদি দেখো, এরপরে তুমি বরাবর আসলে কি দেখবো? এই ভ্যালুটা কি 30 না? এই যে দেখো এই যে এখানের এটা, এখানে দেখো এই যে 30-তে আসবে। ঠিক আছে, এই ভ্যালুটা তুমি যদি এখানে নিচে আসো, তাহলে এটা কি কই আসবে? 30-তে, তার মানে 30-এর একটু আগে। তুমি এটাকে কি বলতে পারো? তুমি লেটস সে এটাকে বলতে পারো 29.8 আর 29.9, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, লাস্টে হচ্ছে ভ্যালু তো এক্স্যাক্ট বলা যাচ্ছে না, এটা 29.8 হবে না 7 হবে, বা হচ্ছে 9 হবে, তো তুমি হচ্ছে এরকম একটা ভ্যালু তুললে, আমি ধরলাম 29.8। ওকে, দেন আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের কোয়েশ্চেন 2, ফাইন্ড দ্য ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। আচ্ছা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের জন্য আমরা কি জানি? ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ মানে কি? IQR। IQR কীভাবে বের করে? Q3 মাইনাস Q1। ওকে, এখন এখান থেকে আমরা হচ্ছে Q3 বের করব। তো আমরা Q3 কীভাবে জানি? কীভাবে বের করে? Q3 যেহেতু বের করবে 3, আমাদের টোটাল স্টুডেন্ট 120 আর নিচে হবে 4। এখানে আমি ক্যালকুলেট করলে কী পাবো? আমার 30তম ভ্যালুটা। আর আমি যদি এখানে লিখি Q1 বের করি, তাহলে আমার কি হবে? এখানে 1, 120 আর 4, এখানে আমার কত হবে? আচ্ছা 31 হবে। আর যদি আমি Q1 বের করি তাহলে আমাদের কত হবে? 23.9। আচ্ছা গুড। আচ্ছা এখন দেখো আমি Q3 এর জন্য বের করতেছি আগে, তাহলে যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের এখানে কত হবে? 4, 30, তাহলে হচ্ছে যে এখানে আমাদের হবে যে 90, আমাদের 90তম যে ভ্যালুটা সেটা। আর যদি আমি এখানে Q1 এর ক্ষেত্রে করি তাহলে আমাদের এখানে কি আসবে? 30।
ঠিক আছে, এখন আমি দেখবো যে Q1 এর জন্য 30তম ভ্যালু কোনটা আর Q3 এর জন্য 90তম ভ্যালু কোনটা। আচ্ছা আমরা ফার্স্টে দেখি 30তম ভ্যালুর জন্য আমাদের কি আসতেছে। এখানে দেখো 30তম ভ্যালু কোনটা আসবে, এই যে এটা আসবে। কেন, আমি কি বলছি প্রতি 2 ঘর সমান সমান 1 একক, তার মানে 20-এর পরের ঘরটা আমার কি হবে 22, তারপর একটা 24, এভাবে করতে করতে এই রেঞ্জে আমরা কি আসবো 30। তাই 30 যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে এখানে দেখতে পারতেছি যে আমাদের কত, দেখো পুরা এই ঘরে, তার মানে 20-র পরে, এই যে 20-র পরে এই ঘরে এখানে। এখন দেখো এটা কিন্তু এই যে 24 যায় না, একটু আগে ছেদ করছে, তো তুমি এটাকে কি লিখতে পারো 23.9। এখানে আমি কি লিখতে পারি 23.9, কারণ ফুললি দেখো যে এই যে দেখো পুরোপুরি 24-এ যায় না, জাস্ট অল্প একটু বাকি, তার মানে কি 23, এই যে 20, এই যে 4 এর ক্ষেত্রে দেখো 23.9, এই যে এই লাইন বরাবর দেখো, এই যে এখানে তোমরা কোয়েশ্চেনে দেখে নিও যে এটা কি হচ্ছে, দেখো পুরোপুরি ছেদ করে নেই, জাস্ট একটু বাকি, তাহলে আমরা 24 যেহেতু পুরোপুরি যায় নাই আমি লিখবো এটা 23.9। ওকে, দেন হচ্ছে আমাদের 90-এর জন্য, তাহলে এখানে আমাদের 90 কোনটা হবে, এই যে এটা। কীভাবে বুঝলাম, প্রতি 2 ঘর সমান, যে 1 ঘর সমান সমান যদি 2 একক হয় তাহলে এটা হবে আমাদের 90, 80, 90 and 100। ঠিক আছে, এখন 90 তুমি যদি হিসাব করো তাহলে এটা আসবে যে এই যে এখানে এই ভ্যালুটা। তো এই ভ্যালুটা আসলে এটা বরাবর যদি আমরা নিচে নামি তাহলে কি দেখবো, আচ্ছা এটার আগের এই ভ্যালুটা কত 30, যে দেখো এটা হবে 30, বড় একেবারে যেটা হচ্ছে বোল্ড করা সেটা হচ্ছে 30, তো 30-এর পরে 1 ঘর 31, তাহলে এখানে 90-র জন্য আমার কত হবে 31। এখন IQ এর মধ্যে আমরা ভ্যালুটা বসিয়ে দেব যে 31 মাইনাস 23.9, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে এখানে 7.1। ওকে, আচ্ছা এবার হচ্ছে যে আমাদের থার্ড কোয়েশ্চেন কি ছিল, আমাদের থার্ড কোয়েশ্চেন ছিল যে 20% of the children took less than t second to complete the puzzle, use the graph to estimate the value of t। তার মানে 20% স্টুডেন্ট, 120 জনের 20% স্টুডেন্ট কি করে যে টি সেকেন্ডের কম হচ্ছে টাইম নেয় পাজলটা সলভ করতে। ঠিক আছে, এখন তোমাকে সেই টি সেকেন্ডটা বের করতে বলছে, তাহলে তুমি টি সেকেন্ডটা হচ্ছে কীভাবে বের করবা, আগে দেখি আমরা 20% স্টুডেন্টের হচ্ছে দেখি, এরকম কি বলছে 20% মানে স্টুডেন্ট হচ্ছে কম সময় নেয়, তো 20%-এর জন্য দেখি আমরা বের করি, তাহলে 20% কিসের হবে 120-এর, কারণ কি 120-এর মধ্যে তো আমাদের 20 পড়তেছে না, 120-এর 20% স্টুডেন্টের কথা বের করতে বলছে, তো 20% আমরা এখানে কি লিখবো, এখানে হচ্ছে আমাদের 100 আর আমাদের কিসের 120-এর, মানে 120 জন স্টুডেন্ট থেকে 20% আমরা বের করতেছি, তাই 20% স্টুডেন্ট যদি আমি বের করি তাহলে কত হবে আমাদের এখানে 24। ঠিক আছে, এখন দেখো এখানে এই যে লাইক এই যে ওয়াই এক্সিসে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা হচ্ছে স্টুডেন্ট, এখানে কিন্তু কিউমুলেটিভ দেওয়া, নর্মালি ফ্রিকোয়েন্সি না, এটা কিন্তু কিউমুলেটিভ দেওয়া, তার মানে কি যোগ করে করে যাচ্ছে এটা। ঠিক আছে, তো এখানে আমার স্টুডেন্টগুলো দেওয়া আছে আর এখানে আমাদের ওয়াই এক্সিসে হচ্ছে টাইমটা দেওয়া, তো আমি এখানে কি পাইছি, আমার স্টুডেন্ট পাইছি কত, তো স্টুডেন্ট আমি কত পাইলাম এখান থেকে 24, তো আমার 24 কোন জায়গায় দেখো, এই যে এখানে 20-এর পরে প্রথম ঘর 22, তারপরে ঘর 24, তো 24-এর ক্ষেত্রে এই দেখো এখানে যদি আমি হিসাব করি 20 1 2, তাহলে এখানে হচ্ছে যে আমাদের ভ্যালু কত আসবে, তাহলে দেখো আমার হচ্ছে 24-এর ক্ষেত্রে আমার যদি আমি এখানে খেয়াল করি, এটা এই যে এখানে দেখো এখানে কিন্তু একটু ভালোই আগে গেছে, কিসের থেকে দেখো যে পুরোপুরি এখানে ছেদ করে না, এটা আমাদের কত, এখান থেকে দেখো 2 ঘর বাকি, তার মানে এটা হচ্ছে আমাদের 23 কিন্তু আমাদের পুরোপুরি ছেদ করে না, অনেক আগে, তার মানে এটাকে তুমি কি বলতে পারো 22 সামথিং হবে না, তো তুমি সেটাকে 22.8 বলতে পারো, যেহেতু পুরো কাছাকাছি যায় নাই, যদি আর একটু কাছাকাছি যেত তাহলে হয়তো আমরা 9 বলতে পারতাম, বাট এত কাছাকাছি যায় নাই মানে 23-এর, সো আমরা এটাকে 22.8 বলতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমাদের এই 22.8টা কি হইতেছে, এটা আমাদের টাইম, আমাদের কি টাইম, যে আমাদের বলছে 20% স্টুডেন্ট কি করতেছে, একটা মানে এই
সময় কম নিতেছে কিসের, লেস দেন টি সেকেন্ড, তার মানে 20% স্টুডেন্ট এই সময়টা কম নিতেছে। এই যে দেখো কি বলছে, 20% চিলড্রেন, 20% অফ দ্য চিলড্রেন, এই 120 জনের 20% কি করতেছে, টি সেকেন্ডের কম সময় নিতেছে পাজলটা সলভ করতে। তাহলে সেটি এর ভ্যালুটা বের করো। তাহলে আমরা কি করব, সিম্পলি 20% বের করব কিসের, 120-এর, অ্যান্ড দেন সেটাকে হচ্ছে, সেটা যে আমরা বের করলাম 20% কত হয় 120-এর, এই যে 24 জন, সে 24 জনের ক্ষেত্রে সময়টা কি, এই যে আমরা বের করলাম সময়টা। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের স্প্রিং 25।